আসেন ভাই, আপনি তো ঢাকা থেকে আসলে। Okay, so I think we are in live now. ওকে, সো কি অবস্থা তোমাদের? কেমন আছো? আমাদের লাইভ শুরু হয়ে গেছে। আমি জাস্ট চেক ভালো। করছি সবাই যুক্ত হচ্ছে কিনা লাইভে। মেবি হ্যাঁ, আমাদেরকে লাইভে শোনা যাচ্ছে। হয়তো আমাদের কথা একটু পরে শোনা যাইতে পারে, জাস্ট বিকজ আমরা হচ্ছে জুমে এটাকে কনভার্ট করছি। সো আই হোপ সবাই যুক্ত হলে আমরা আমাদের আলোচনা একটু ইতোমধ্যেই শুরু করব। ইনশাল্লাহ। সো আজকে আমাদের গেস্টদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আহ, মাহির, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ? আই এম মনি হালদার, ডিপার্টমেন্ট অফ গ্রাজুয়েট নার্সিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটি, ফার্স্ট ইয়ার। ওকে, মাহির বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউ এখানে পড়ছে ফার্স্ট ইয়ারে। আমরা চলে যাচ্ছি মোতাহেরের কাছে। মোতাহের, কেমন আছো এবং তোমার সম্পর্কে কিছু বলো। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা নিশ্চয়ই জানো আগামী 4 মে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আহ সো তোমাদের কাছ থেকে আসলে জানবো এবং শিক্ষার্থীদেরকে জানাবো যে তোমাদের সময় তোমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করেছিলা নার্সিং ভর্তির জন্য। So, আমি প্রথমেই মোতাহেরের কাছে চলে যাচ্ছি। মোতাহের, তুমি জাস্ট আমাদেরকে শেয়ার করো যে তুমি কিভাবে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলা বা কোনো কোচিং করেছো কিনা, কতদিন আগে থেকে নার্সিং এর জন্য প্রিপারেশন শুরু করেছিলা। তো এগুলো সম্পর্কে একটু আমাদের ছোট ভাই বোনদেরকে একটু বলো। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ মোতাহার হোসেন, বিএসসি নার্সিং, সিলেট নার্সিং কলেজ সিলেট থেকে বলছি। তো আমি ওকে। সর্বপ্রথম যে প্রিপারেশন নিয়েছিলাম, আমি নার্সিং প্রিপারেশন নিই। সর্বপ্রথম আমি মেডিকেলের জন্য ট্রাই করছি। তো মেডিকেলের জন্য ট্রাই করার ক্ষেত্রে আমি ঢাকা থেকে ওখানে একটা কোচিং সেন্টারে আমি প্রিপারেশন নিই মেডিকেলের জন্য। আমি আমার সর্বোচ্চ দিয়ে প্রিপারেশন নিই মেডিকেলে, তারপরও কিছু ঘাটতি ছিল আমার, যার কারণে মেডিকেলে আনফরচুনেটলি আমার হয় নাই। মার্ক আসছিল 62 টেস্ট। মেডিকেলে না হওয়ার পরে আমার অনেক কষ্ট পাই আমি, মোটামুটি ভালো কষ্ট পাই যে মেডিকেল হয় নাই। আমার একটা ইচ্ছে ছিল মেডিকেল লাইনেই থাকবো। তো তারপরও হয় নাই যেহেতু, তারপরে আমি ডেন্টালে ট্রাই করি। ডেন্টালের এক্সাম ছিল মেডিকেলের পরেই। তো ডেন্টালে আমি আবার দিই এক্সাম। তো ডেন্টালও আমার আশাতীত ফলাফল হয়নি, সেখানে চান্স হয়নি। তারপরে আমি শুনতে পাই মামি আমার মামি আমাকে বলে যে নার্সিং এ দেওয়ার জন্য, এবং আমার আব্বু। তো তারা দুইজন যখন আমাকে নার্সিং এর জন্য ইন্সপায়ার করে যে নার্সিং এ দেওয়া যায়, এটা তো মেডিকেল সেক্টর আছে, তো দেওয়া যায়। আমি প্রথমে জানতামই না যে নার্সিং এ ছেলেরা দিতে পারে। আমি জানতাম যে নার্সিং এ মেয়েরাই এক্সাম দেয় আর কি। তারপরে যখন জানতে পারলাম, আর তারা আমাকে অনেক মোটিভেটেড করে যে নার্সিং এ এক্সাম দেন, নার্সিং অনেক ভালো হবে, দেওয়ার জন্য। আমার আব্বু এবং মামি দুইজনে অনেক ইন্সপায়ার করে, এবং পাশাপাশি আমার আম্মু, তারাও অনেক ইন্সপায়ার করে। আমি তখন থেকে এই তখন ছিল প্রায় এক্সামের, মানে নার্সিং আবেদনের লাস্ট দিন আর কি, প্রায় প্রায় লাস্ট ডে ছিল নার্সিং আবেদনের। আমি জানতাম না তার আগে। তা আমি প্রথমে না করছিলাম যে নার্সিং আবেদন করব না। তারপর আজকেতে গিয়ে আচ্ছা। আবেদন করছি। তো আবেদন করার পরে যখন মাত্র সময় ছিল প্রায় 20 দিনের মতো, মেবি 1 মাস, 20 দিনের মতো ছিল প্রায় সম্ভবত। তো ওই 20 দিনের মধ্যে আমি কি করবো? আমি তো নার্সিং সম্পর্কে কিছুই জানি না, মানে টোটালি আমি কিছুই জানি না, একেবারে নার্সিং সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তারপরে আমি অনলাইনে ঘাটা শুরু করলাম যে নার্সিং এ কি ধরনের কোশ্চেন আসে। তো ওইটা দেখার জন্য আমি একটা বই কিনি। নিউরন নার্সিং ভর্তি গাইড নামে একটা বই ছিল বাজারে, যেটা পাওয়া যায়। জাস্ট প্রশ্ন ব্যাংকটা দেখার জন্য নিউরন নার্সিং ভর্তি গাইড নামে একটা বই কিনি। তো ওই বইটা আমি কেনার পরে 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিই ওই বইটা। 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিলে, এবং পাশাপাশি মেডিকেল প্রিপারেশনটা আমার নেওয়াই ছিল। ওকে। ওই বইটা যখন আমি পড়ি, তখন আমার ধারণা হয়েছে যে নার্সিং এ কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। এবং ওই ধারণাটা আমি ওই বই থেকে পাই মোটামুটি। প্রিভিয়াস 5 ইয়ারের কোশ্চেন ওখানে ছিল প্রায়।
তারপরে যখন ওই 5 এর কোশ্চেন এক সপ্তাহের মধ্যে আমি শেষ করে ফেলি বইটা কমপ্লিট করার পরে, আমি অনলাইনে বিভিন্ন গ্রুপে জয়েন হতে থাকি, নার্সিং যত গ্রুপ আছে এর মধ্যে এই রুবেল ভাইয়ের গ্রুপে আমি জয়েন হয়েছিলাম। তখন থেকে আমি রুবেল ভাইকে চিনি আর কি। তার আগ থেকে আমি আচ্ছা জানতাম না, আচ্ছা। আমি তখন থেকে অনলাইনে থাকতেছিলাম। এর মধ্যে সর্বপ্রথমে ভাইয়ের এই পেজ আছে যেহেতু এটা আপনি অনেক ফেমাস, তো সেই হিসাবে ওইটা আসছে আর কি আমার কাছে। আমি ওইখানে ফলো দিয়ে রাখি এবং বিভিন্ন ইনফরমেশন কালেক্টের জন্য আমি আরো অন্যান্য বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছি তখন। আচ্ছা তারপরে আচ্ছা। বিভিন্ন অনলাইন ফ্রি এক্সাম গুলো দিতাম, যে আমি অনলাইন ফ্রি এক্সাম গুলোতে জয়েন করতাম প্রায়। কারণ আমার যেহেতু দেখতাম যে অনেক সহজই, মোটামুটি কোশ্চেন গুলো খুব ইজি হচ্ছে আমার জন্য, আমার ভালো লাগতেছিল যে না আমি মনে হয় তুমি কি এখানে চান্স হবে। নার্সিং এর জন্য কোনো কোচিং করেছিলে? নার্সিং এর জন্য আমি আলাদা কোনো কোচিং করিনি, নার্সিং এর জন্য আচ্ছা, কোনো coaching তুমি নার্সিং এর জন্য তেমন ভাবে কোনো কোচিং করোনি। আচ্ছা, ঠিক আছে। সো মা মোতাহের যেমনটা বলছিল যে সে বিভিন্ন গ্রুপে অ্যাড ছিল এবং অনেক ফ্রি এক্সামে পার্টিসিপেট করতো, এবং মোটামুটি সেলফ স্টাডি করেই তুমি সিলেট নার্সিং কলেজে চান্স পেয়েছো, তাই না? জি জি ভাই। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে আম, একটু মাহিরের কাছে যাব, মাহির থেকে শুনবো। মাহির, তোমার প্রিপারেশনের শুরুর জার্নিটা কেমন ছিল? ধন্যবাদ ভাইয়া কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ভাইয়া, আমিও মূলত প্রথমে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু নার্সিং সেক্টরে আসার বেশিরভাগ ম্যাক্সিমামে থাকে যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকে। প্রথমে আমি মেডিকেল দেই, তারপরে মেডিকেল ওখানে হয়নি আমার, আমি 64-র মতো পাইছিলাম ওখানে। দেন আমি পরে মানে আমার ফ্যামিলিগত দিক থেকে প্লাস আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি হেলথ সেক্টরের দিকে যাব, অন্য কোনো সেক্টরের দিকে যাব না। সো আমার দ্বিতীয় তাহলে অবশ্যই এমবিবিএস এর পরের অপশন থাকে নার্সিং। এবং এই নার্সিং সম্পর্কে আমার একটা তেমন ধারণা ছিল না, কিন্তু আমার বড় ভাই মূলত এ আমাকে ইন্সপায়ার করছে নার্সিং সম্পর্কিত। ও কয়েকটা অনলাইন থেকে এই বিষয় সম্পর্কিত জানতে পারছে, প্লাস আমাদের বাসার আশেপাশে যারা ছিল এদের থেকে জানতে পারছে। হুম পরে হুম। আমাকে বললো যে অবশ্যই যেহেতু নার্সিং সেক্টরে যেতে চাও, তাহলে পরের অপশন হিসেবে নার্সিং পেশাকে বেছে নিতে পারো। এই জন্য আমার নার্সিং সেক্টরে পরে মেডিকেলের পরে প্রিপারেশন নেওয়া শুরু করি। তখন মেবি সময় ছিল আমার 1 থেকে 1.5 মাসের মতো। তখন আমি ফার্স্ট ওইটা আমার বড় ভাই ইন্সপায়ার করার পরে আমি শুরু করি অনলাইন থেকে দেখা। আমি অনলাইনে খুঁজতে আচ্ছা আচ্ছা। খুঁজতে কিছু কিছু পেজ পাই, ওখানে আমি আস্তে আস্তে অ্যাড হতে থাকি। অ্যাড হতে আচ্ছা থাকার সাথে সাথে আমি জানতে পারি যে নার্সিং এ প্রিপারেশন নিতে হলে কোন কোন ধরনের বই পড়তে হয়, প্লাস কি ধরনের প্রিপারেশন নিতে হয়। এই জন্য প্রথমে আমার প্রয়োজন ছিল একটা কোশ্চেন ব্যাংক, কারণ আগে কোশ্চেনের প্যাটার্ন দেখতে হবে যে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম আসে। সেই জন্য আমি প্রথমে কোশ্চেন ব্যাংকটা নেই, তারপরে কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখি। যেহেতু আমার মেডিকেল প্রিপারেশন নেওয়া ছিল, সেহেতু আমার এইদিকে একটু সুবিধা ছিল। এই জন্য আমি ওখান থেকে কিছু বই পড়ি, ইন্টারের বইগুলো আমি আবার রিভিশন দেই, প্লাস বাজার থেকে কয়েকটা গাইড কিনি। গাইড কেনার পরে এর ভিতর ছিল নিউরন, তারপরে মেডিকন, এরকম কয়েকটা গাইড ছিল। আমি ওইগুলা মোটামুটি 7 থেকে 15 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলি। আর এদিকে অনলাইনে কয়েকটা ইয়াতে ছিল, বিশেষ করে আপনার পেজ, তারপরে প্রফেসর, এরকম কয়েকটা পেজ ছিল যেখানে ফ্রিতে বিভিন্ন পরীক্ষা দেওয়া যাইতো। ওই পরীক্ষাগুলো দিয়েছি এবং লাস্ট 15 দিনে আমি একটা কোচিং এর সাথে যুক্ত ছিলাম। ওখানে আমি শুধু এক্সাম দিতাম। এভাবে এক্সাম দিতে দিতে মোটামুটি আমি বুঝতে পারলাম যে আমার প্রিপারেশনটা কতদূর কমপ্লিট হয়েছে, এবং তারপরে আমি দেন এখানে অ্যাপ্লাই করি। ওকে। সো আমি এ পর্যায়ে আম, তোমাদের থেকে জানতে চাইবো, তোমরা দুইজনই অংশগ্রহণ করতে পারো আসলে। আহ, আমাদের আজকের প্রোগ্রামটা প্রথম প্রোগ্রাম, তো অনেকদিন পরে একটু আনঅর্গানাইজড। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ সামনের প্রোগ্রামগুলো আরো অর্গানাইজড করার ট্রাই করব। তো আমি জানতে চাইবো, মানে তোমরা দুজনেই বলেছো তোমরা বিভিন্ন পরীক্ষায় বা গ্রুপে জয়েন ছিলা। সো গ্রুপে জয়েন থাকলে সেটার বেনিফিট কেমন হতে পারে, এবং হচ্ছে তুমি স্পেসিফিক ভাবে কোন কোন বইগুলা ফলো করছো অ্যাকচুয়ালি? বিকজ শুধু গ্রুপের ইনফরমেশন দিয়ে তো চান্স হয় না, সেলফ প্রিপারেশনের প্রয়োজন পড়ে। সো ধরো কয় কয় মাস আগে প্রিপারেশন শুরু করেছো, বা আগে থেকে তোমাদের বেসিক কেমন ছিল, সেগুলো সম্পর্কে তোমরা দুইজনেই একটু একসাথে ডিসকাস করতে পারো, একজন আরেকজনের সাথে অ্যাড করতে পারো। যেটা হচ্ছে আমাদের যারা ছোট ভাই বোন আছে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে এবার, তাদের জন্য হয়তো এটা বেনিফিশিয়াল হতে পারে। সো জি ভাইয়া। মাহির, শুরু করতে পারো। কি ভাইয়া কি যেহেতু বই তোমরা মেডিকেল, ফলো করতে? হুম হুম হুম। যেহেতু এটা ভর্তি পরীক্ষা,
এখানে আমরা বিগত ইয়ারের যে বিগত বলতে এইচএসসি এসএসসি লেভেলের যে এক্সাম গুলো দিয়ে আসি, এখান থেকে একটু ডিফারেন্স আকারের প্রশ্নগুলো হয়ে থাকে। এখানে প্রিপারেশন নিতে হলে মূলত দুই টাইপের কোশ্চেন আসে। একটা মনে হুম করেন যে হুম। আমি বই থেকে কিছু পড়লাম, ওখান থেকে কিছু কমন পাইলাম, এবং কিছুটা আমার বেসিক, যেটা আচ্ছা। কখনো আমি মানে এখন যে পড়বো, এখন পড়াই যে কমন পাবো বিষয়টা এরকম থাকে না আমি মনে করি। যেটা কিছু কিছু, যেমন আমি কিছু কিছু কোশ্চেন করেছি, আমার ইন্টার লেভেলের বইগুলো তো আমার কমপ্লিট ছিল। ওইগুলা কমপ্লিট হওয়ার কারণে আমি সুবিধা দিয়ে এদিকে আগাই গেছি। আমি ওইগুলা কমপ্লিট করার পরে যেহেতু প্রশ্ন ব্যাংক কিনছি, ওখান থেকে আমি নার্সিং সম্পর্কিত কোশ্চেন দেখছি। দেখার পরে দেখলাম যে কিছু কিছু কোশ্চেন আমার প্রিভিয়াস বলতে যে টেনের বই, ওখান থেকে কিছু কোশ্চেন আসে, বা আমি তার থেকেও নিচ লেভেলেও কিছু কোশ্চেন আসে, যেগুলো মনে করেন এখন ওভাবে মুখস্থ করা বা কমন ফেলানোর জিনিস থাকে না, যেগুলো আমাদের আগে থেকে পড়া থাকে। বা এই যে আমরা এই যে 12টা বছর পড়াশোনা করছি, এর ভিতরে যে কোশ্চেন গুলা পড়ছি বা যে পড়াশোনা করছি, এর ভিতরে কিছু কিছু কোশ্চেন থাকে। এজন্য আমাদের ওই লেভেলের কিছু বই পড়তে হয়, প্লাস এই ইন্টার লেভেলের বইগুলো পড়তে হয়। এজন্য প্লাস তারপরে কিছু কিছু নার্সিং ভর্তি গাইডে কিছু কিছু কোশ্চেন দেওয়া থাকে, যেগুলো ওই বিগত সাল থেকে নিয়ে আসা হয়। তারপরে পাস্টে যে আমরা উম, ছোটবেলায় যে প্রশ্নগুলো পড়ে আসি পড়াশোনার ক্ষেত্রে, এই কোশ্চেন কিছু কিছু অ্যাড থাকে এই কোশ্চেন ব্যাংক গুলোতে, বিশেষ করে যেমন নিউরনে, তারপরে মেডিকনে, প্রফেসরে, এগুলো খুব ভালো করে অর্গানাইজ করে কোশ্চেন গুলো দেওয়া থাকে। তারপরে গ্রুপের, আপনি যে গ্রুপের বেনিফিটের কথা জানতে চাইলেন, যেমন গ্রুপের যদি কথা আমি বলি, তাহলে গ্রুপে অবশ্যই কোনো একজন অ্যাডমিন থাকে বা নার্সিং ইনস্ট্রাক্টর থাকে। তারপরে বিভিন্ন নার্সিং কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা থাকে, বা আমার মতো ক্যান্ডিডেটও অনেকে থাকে। এরা থাকার ফলে বিভিন্ন ধরনের কোশ্চেন ওখানে থাকে দেয়া, বা বিভিন্ন ধরনের কোশ্চেন যেহেতু গ্রুপে আসছে সেহেতু দেওয়া হয়, বা তারা ইনস্ট্রাকশন দেয়। এই হিসাবে বুঝতে পারা যায় যে আমাদের কোনগুলো পড়তে হবে বা কোনগুলো পড়তে হবে না। নার্সিং এ ম্যাক্সিমাম বা নার্সিং বা ভর্তি পরীক্ষায় বলা যায়, এখানে বিভিন্ন ধরনের মানে ভালো স্টুডেন্ট অনেক সময় চান্স পায় না, শুধুমাত্র গোছানো পড়াশোনা না থাকার কারণে। কারণ গোছানো পড়াশোনা যদি না করা হয়, তাহলে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটু সমস্যা হয়। আবার অনেকে খুব ভালো পারে, বা কোচিং সেন্টারে বলেন বা অন্যান্য আহ, নিজের বাসায় বসে খুব ভালো পারা যায়, কিন্তু ওই হলে বৈশা পরীক্ষার সেন্টারে বৈশা এই বিষয়গুলো খুব জটিল আকার হয়ে যায়। তখন আমাদের মাথায় অন্য ধরনের প্রেশার থাকে, বা যাই বলেন, আমরা তখন মানে সহজ জিনিসটাকেও আমরা মনে করি অনেক কঠিন, বা এই জিনিসটা আমরা পড়ছি কিনা, এরকম কিছু বিষয় থাকে। এই জন্য মনে করে আমাদের ভালো করে বিগত ইয়ারের কোশ্চেন গুলো দেখতে হবে, প্লাস এই বইগুলো ফলো করে আস্তে আস্তে পড়ে সুন্দর করে আগাতে হবে। আর ইনস্ট্যান্ট যে প্রিপারেশন নেওয়া বলতে আহ, হঠাৎ করে তো প্রিপারেশন নিলে তো হয় না। হঠাৎ করে আচ্ছা প্রিপারেশন আচ্ছা। নিলে বলতে একটা স্পেসিফিক কিছুটা টাইম লাগে, যে টাইমের মাধ্যমে আমি সুন্দর করে পড়ে কোশ্চেন গুলো আর কি মাথায় নিতে পারি। কিন্তু আমি যদি এখন ইনস্ট্যান্ট পড়ি কোশ্চেন গুলা বা পড়ার জন্য পড়তেছি, তাহলে তো এগুলা ওই সময় আবার পরীক্ষার সেন্টারে যে আমাদের স্ট্রেস থাকে মাথার মধ্যে, তখন এগুলো এমনিতেই আমরা ভুলে যাই, তখন আর আচ্ছা, কাজে আসে পরীক্ষার না। হলের কি কি জিনিস ফলো করতে হবে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। গো হেড। জি ভাইয়া, তারপরে সেই জন্য আর কি টেনের বইগুলো আমি পড়ছিলাম, কয়েকটা বই ওখান থেকে নিয়ে, বিশেষ করে বিজ্ঞানটা। তারপরে ম্যাথমেটিক্স টার্ম যেহেতু ওখান থেকে আসে, ইন্টার লেভেলে ম্যাথমেটিক্স টার্ম যেহেতু আসে না, সেহেতু ওখান থেকে কিছু পড়তে হয়। তারপরে তারপরে আপনার সম্প্রীতির জন্য কিছু সাধারণ জ্ঞান পড়তে হয়, যেহেতু ওখান থেকে কিছু কোশ্চেন আসে। এজন্য আমি বিশেষ করে সাধারণ জ্ঞানের জন্য ওইভাবে কোনো বই ফলো করি নাই বা কিনিও নাই। বিশেষ করে আমি অনলাইনে একটা আছি বিভিন্ন পত্রিকার সাথে বা বিভিন্ন গ্রুপের সাথে, ওখানে মানে মাস ওয়াইজ মান্থলি কিছু কিছু সাম্প্রতিক প্রশ্ন দেয়া থাকে, এই প্রশ্নগুলো পড়ছি। তারপরে ওই কয়েকটা বিশেষ করে বলতে 2-4টা কারেন্ট অ্যাফেয়ার পড়ছিলাম লাস্টের দিকে। এভাবে করে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট জানতে চেয়েছে, আর তো পরীক্ষার বেশি দিন নেই, মেবি আর 3 দিন আছে। 4 তারিখ নার্সিং ভর্তি পরীক্ষা, আজকে অলরেডি 29 তারিখ শেষ। 30, 1, 30, 1, 2, 3। ওকে, 4 দিন আছে আর। তো আসলে 4 দিনে পড়ার জন্য কোন বিষয়গুলোকে তারা প্রাধান্য দিতে পারে, বা কোন বিষয়গুলো তারা ইম্পর্টেন্স দিবে এই 4 দিনে? আহ মাহিরের কাছে একটু পরে আবার এই ফিরে চার আসবো, আমি মোতাহার থেকে এই জিনিসটা শুনতে চাচ্ছি। ওকে মাহির, তুমি মাথায় রাখো। তুমিও কিছু পয়েন্ট শেয়ার করবা যদি থাকে। হ্যাঁ, মোতাহার, তুমি ঠিক কি আছে। মনে করো তোমার লাস্ট 1 সপ্তাহ বা লাস্ট কয়েকদিনের প্রিপারেশনটা কেমন ছিল? এই 4 দিন
এই 4 দিন খুবই ইম্পর্টেন্ট। এই 4টা দিন, যেহেতু মাত্র হাতে 4টা দিন আছে, এই 4 দিনের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এক্সাম দেওয়া, টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটার জন্য আগে নিজে থেকে কিছু এক্সাম হয়, নিজে যে ওএমআর শিট কিনা, নিজে কিনা না বা ফটোকপি করে অনলাইন পাওয়া যায় বিভিন্ন ওএমআর, যদি নিজে বাসায় প্রিপারেশন নিই ওএমআর গুলো এনে বিভিন্ন যে মডেল টেস্ট গুলো, ওই মডেল টেস্ট গুলো দেওয়া এবং নির্দিষ্ট টাইমের মধ্যে প্রায় 50 মিনিটের মধ্যে তারা লেখাগুলো কমপ্লিট করতে পারে। 60 মিনিট না দিলাম, কারণ এখানে আবার নিজের নাম বৃত্ত এগুলো ভরাট করতে হয়। 50 মিনিট কিভাবে সে কভার করবে 100 MCQ, তো সেটা যেন কভার করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে জিকে। জিকে এর জন্য হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 5 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 50টা, দ্বিতীয় পেজের মধ্যে সম্ভবত কারেন্ট অ্যাফেয়ার্স যে 50টা করে কোয়েশ্চেন। এই 50টা কোয়েশ্চেন আমার অনেক হেল্প ছিল, আমার প্রায় 3টা থেকে 4টা প্রশ্ন কমন করে গেছিল যে জাস্ট এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন থেকে আর কি। তো এটা পড়া উচিত। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে একটা ধারণা নেওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে যে জিকে বুলেটিনস আছে, রিভিশন দিতে হবে। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যেন এখান থেকে কোশ্চেন আসে, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাম্প্রতিক সময়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে 50 টাকা, এটা ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যায়। জাস্ট কোশ্চেন গুলো তারা বলে দেয়। তো এই কটা জিনিস হচ্ছে জিকে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাস্ট মুহূর্তে, 110 বা যত নাম্বার আনে। তারপর হচ্ছে প্রথমে বিগত 3 ইয়ারের হলেও, 5 ইয়ার নাই দিলাম, বিগত 3 আর কি হচ্ছে যে হচ্ছে বাংলা জিনিস বলে যে টেন্স গুরুত্বপূর্ণ, খুব কমই আসে। যেমন হচ্ছে আমাদের ইন্টারনেটে বিভিন্ন ফেসবুক আমরা সার্চ দিতে পারি যে প্রায় 19 যে বিজ্ঞান বইটার একটা সামারাইজ এমসিকিউ, যেটা আমি পেয়েছিলাম আর কি ইন্টারনেট থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে ফ্রি এক্সাম গুলো, পাশাপাশি হচ্ছে যে আপডেট ইনফরমেশন কিছু থাকে ওইগুলো অবশ্যই কালেক্ট করতে হবে। ওইগুলো দেখার জন্য অনুরোধ থাকবে যারা junior আছে তাদের জন্য। আর হচ্ছে টাইমটাও মাস্ট, এটা রাখবেই, কারণ আমি যখন এক্সাম দিই, এক্সাম হলে জাস্ট আমার 40 মিনিটের মধ্যে আমার এক্সাম শেষ হয়ে যায়। টাইম ম্যানেজমেন্টের বিষয়টা, 40 মিনিটের মধ্যে আমার দুটো এক্সাম শেষ হয়ে যায়, এবং আমি আশা করি এবং আমি বসে ছিলাম যে আমি কখন বের হয়ে যাবো, এরকম একটা সঠিক সময়ের জিকেটা রাখতে হবে। আর যা রিভাইজ দিতে হবে, বিশেষ করে প্রশ্ন ব্যাংকটা পড়া উচিত, এটা আমি বলবো তাদের জন্য। এখানে তেমন কিছু প্যারা নেওয়ার দরকার নেই। এমন বিষয় যে না আমি পারবো, চান্স পারবো, এই বিশ্বাসটা, ধৈর্য সহকারে পরীক্ষাটা দিতে হবে। এর মধ্যে নিজে সুস্থ থাকতে হবে, সুস্থতা থাকার জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, যেন নিজে সুস্থ থাকতে পারে এবং নিজে সুস্থ হলে তার পরীক্ষার হলে যেতে পারবে। মতো খাওয়া দাওয়া করতে হবে এই সময়টাতে, তার নিউট্রিশনের দরকার এই মুহূর্তে, কারণ তার brain হয়ে যায় এই মুহূর্তে, প্রচুর প্রেশার নেই, অনেক হয় না তো। তার আগে অবশ্যই ঘুম পর্যাপ্ত দরকার, আপাতত 4 দিনের প্রিপারেশন। সাউন্ড আসতেছে না, মিউট হয়ে গেছে মনে হয় ভাই, সাউন্ড আসতেছে না। ওকে, থ্যাংক ইউ মোতাহের। তোমার কথায় একটু কেটে কেটে আসতেছিল, মেবি নেটওয়ার্কের একটু ইস্যু ছিল। এনিওয়ে, বাট থ্যাংক ইউ সো মাচ। আমি মাহির থেকে শুনতে চাচ্ছি। মাহির, বিএসএমএমইউ তে অনেক টাফ চান্স পাওয়া ছেলেদের ক্ষেত্রে,
সম্ভবত তুমি গত বছর পর্যন্ত সম্ভবত 25টা সিট ছিল আমি যতদূর জানি, এবং এবছর মেবি সম্ভবত 40টা সিট করার প্ল্যান আছে মেবি বিএসএমএম এর। তুমি আমাকে আপডেট ইনফরমেশনটা শেয়ার করবা। আমার যে প্রশ্ন, তুমি জেনারেল যে নার্সিংটা, বিএসসি নার্সিং সমন্বিত এক্সাম যেটা, এবং পিজি হসপিটালের বিএসসি নার্সিং, মানে তুমি শেষের দিকে কিভাবে প্রিপারেশন নিয়েছিলা? মুদাহের তার গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচটা শেয়ার করেছে, সে কিভাবে প্রিপারেশন নিয়েছে। তো তোমার থেকে শুনতে চাচ্ছি যে তোমার শেষ এক সপ্তাহের প্রিপারেশনটা কেমন ছিল। ভাইয়া যেহেতু সরকারি নার্সিং এর জাস্ট কয়েকদিন পরে আমাদের বিএসএমএম এর এখানের এক্সাম হয়েছিল, যেহেতু আমার সরকারি নার্সিং এর জন্য প্রিপারেশন ছিল, সরকারি নার্সিং এর কোশ্চেন এবং পিজি হসপিটাল বা বিএসএমএম এর কোশ্চেন গুলা তেমন একটা ডিফারেন্স আসে না, প্রায় সেম কোয়ালিটির কোশ্চেন আসে। কিন্তু যেখান থেকে আমাদের বেশি সুবিধাটা আছে সেটা হলো, যেমন যদি আমি প্রথম স্টেপে বলতে চাচ্ছি, প্রথম স্টেপে বলতে গেলে যে সরকারি নার্সিং এ আমরা 100 এমসিকিউর জন্য 1 ঘন্টা সময় পাই, আর এক্ষেত্রে আমাদের বিএসএমএম তে 100 এমসিকিউর জন্য 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, বা অনেকে সরকারিতে টাইম ম্যানেজমেন্টের জন্য চান্স পায় না, কিন্তু কোশ্চেন একই থাকে, কোশ্চেন একই থাকে, কিন্তু এইখানে আসার পরে রিল্যাক্সে পরীক্ষা দিতে পারে, প্লাস মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার ফলে এখানে চান্স পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। কিন্তু আহামরি যে কোশ্চেন ডিফারেন্স হয় তেমন কোনো বিষয় না। জাস্ট আমি আমার যেহেতু আমি আমার কথা বলতেছি, সেহেতু আমি বলবো যে আমি যেহেতু গভটেও পরীক্ষা দিয়েছিলাম এবং পিজিতেও পরীক্ষা দিয়েছি, সেই সূত্রে যদি আমি নিজের কথা বলতে চাই, তাহলে আমার কাছে এরকম মনে হয়েছিল যে সরকারের সাথে ম্যাক্সিমাম কোশ্চেনই প্যাটার্ন একই ছিল। জাস্ট ইংরেজি কোশ্চেনটা এখানে একটু হার্ড ছিল, এবং কয়েকটা ম্যাথ জাস্ট লাস্টের দিকে বিশেষ করে 2টা ম্যাথ একটু হার্ড ছিল খুবই। এছাড়া হুম হুম। সবই একদম সেম প্যাটার্নে ছিল। আর আপনি ওকে। যে আপডেট ইনফরমেশনের কথা বললেন, ভাইয়া গত ইয়ার থেকে মানে বিগত ইয়ার থেকে আপনার এখানে 40টা সিট, বিগত ইয়ারে আমাদের ক্ষেত্রে 40 জন নিয়েছে, প্লাস এবারও আচ্ছা আচ্ছা। 40 জন। ও আচ্ছা, এটা খুবই ভালো হয়েছে। আর তুমি কি গভর্নমেন্ট বিএসসি তে পরীক্ষা দিয়েছিলা? জি ভাইয়া। আচ্ছা। সো গভর্নমেন্ট বিএসএমএমইউ এবং গভর্নমেন্ট এবং বিএসএমইউ এর দুইটার জন্য তুমি শেষ এক সপ্তাহে কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, এটা একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করো। শেষ সপ্তাহে বলতে ভাইয়া আদৌ আমি কনফার্ম ছিলাম যে আমার গপটি হবে, এই জন্য আমি বিএসএম এর জন্য আলাদাভাবে ওইভাবে কোনো প্রিপারেশন নেই নাই। তবে লাস্টের দিকে যেমন আমার গপটে, বিশেষ করে গপ্টের ক্ষেত্রে আমার একটু জিকে তে কয়েকটা সমস্যা ছিল, যেমন জিকে আমি একটু নার্ভাস ছিলাম তখন। গপ নার্সিং এর ক্ষেত্রে আমি একটু নার্ভাস ছিলাম তখন, কয়েকটা জিকে আমি মানে কমন পারাজিকে ভুল করছিলাম। তারপরে কয়েকটা যা মানে বিজ্ঞানের কোশ্চেন, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে হয়েছিল আমার যতদূর মনে পড়তেছে, বা আর ইংরেজির ক্ষেত্রে কয়েকটা কোশ্চেন একটু সমস্যা ছিল আমার ক্ষেত্রে, বা আমি নার্ভাসের জন্য ওই সময় একটু ভুল করছিলাম। পরে আমি যে বিষয়টা দেখলাম যে এখন যদি আমি বিএসএমএম এর ক্ষেত্রে সেরকম করি বা সেরকম আমার ক্ষেত্রে হয়, তাহলে তো আমার মানে চান্স পাওয়াটা একটু পসিবিলিটি কম থাকবে। এই জন্য আমি তখন হুম হুম। বিশেষ করে এখানে ভর্তি পরীক্ষার 7 দিন আগে ওই এখানে এখানে তো আর আলাদা করে কোনো প্রশ্ন ব্যাংক ওভাবে পাওয়া যায় না, সেই জন্য আমি ওইখান থেকেই মানে সব নার্সিং এর বইয়ের প্রথম দিকে কয়েকটা পিএসএম কোশ্চেন দেয়া থাকে, ওখান থেকে দেখে দেখে আমি আবার পুনরায় এই বিশেষ করে জিকেটা, তারপরে মানে আমার যে বিষয়গুলোতে সমস্যা ছিল, যে বিষয়গুলোতে আমি সমস্যা বোধ করতাম, ওই বিষয়গুলো আবার হুম হুম হুম। রিভিশন দেই যাতে কোনো সমস্যা না হয়। যেহেতু এটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, সেহেতু তো যদি জিকের কথা চিন্তা করি, অবশ্যই বঙ্গবন্ধু বা জাতির পিতার জনক থেকে অবশ্যই কোশ্চেন বেশি দিবে। এভাবে কিছু কিছু আচ্ছা। বোঝার ক্ষেত্রে বোঝা বোঝা একটু বেশি করে পড়ছি তখন, এভাবে ওকে, আলাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করব, তোমরা নার্সিং এ কার ইচ্ছাতে আসছো? নিজের ইচ্ছাতে আসছো নাকি অন্য কারো ইচ্ছায়? মানে আমি যদি বলি, আমার নিজের কথা বলি, আমি তো আপনাকে আগেই বলছি যে আমার আচ্ছা। ফার্স্ট ছিল বা ফার্স্ট ফোকাসই ছিল আমার হেলথ কেয়ার দেয়া। ঠিক আছে, মানে কোনো হেলথ সেক্টরের সাথে যুক্ত থাকা। এখন সেটা হতে পারে যেহেতু হেলথ কেয়ারের সাথে কোনো যুক্ত থাকা বা এই মেডিকেল সেক্টরে আসা, সেহেতু প্রথম সবার অপশন থাকে অবশ্যই ডক্টর বা এমবিবিএস। হ্যাঁ হ্যাঁ। সে তো ছিল, তারপরে যেহেতু সৃষ্টিকর্তার কোনো কারণে বা আমার কোনো ফল্টের কারণে আমি পাই নাই, সেহেতু আমার দ্বিতীয় অপশনে আসে নার্সিং। এবং এখানে আমার আগেই বলছি যে আমার দাদা নার্সিং সম্পর্কিত অনেক অভিজ্ঞ বা সে এই বিষয়ে জানে, এবং আমার কিছু রিলেটিভস ওকে। আছে আশেপাশে, ওরাও এই পেশায় আছে।
পরে যেহেতু বললো যেহেতু যে নার্সিং মানে এমবিবিএস হয় নাই, সেহেতু নার্সিং এ ট্রাই করতে পারো। এই সূত্রে মূলত তাদের ইন্সপিরেশন প্লাস মা বাবা বলছে যেহেতু নার্সিং বা হেলথ কেয়ারে যেতে চাও, মেডিকেল সেক্টরে যেতে চাও, অবশ্যই নার্সিং এ যেতে পারো। এটা তো খারাপ পেশা না বা কোনো ইসে না, যেহেতু এটা তো আরো বেনিফিট বেশি। যেহেতু আমরা মানব সেবামূলক একটা পেশায় আসছি, ঠিক আছে, এখানে আমরা যেমন ইনকামের কথা যদি বলি, অবশ্যই সবাই ইনকামের কথা চিন্তা করে, সেহেতু ইনকাম এখান থেকে পাবো। তারপরে যদি যেটা আমি বেশি গুরুত্ব দিয়ে বলতে চাই যে নার্সিং সেবা প্রদানের মাধ্যমে একজন রোগী সুস্থ হওয়ার পরে যে দোয়াটা আমাদের জন্য করে, এটা কিন্তু সব সেক্টরের ক্ষেত্রে আসে না। এটা হলো সব থেকে বেশি বড় কথা আমার কাছে, আমি মনে করি। এই জন্য মূলত আমার এদিকে আসে নার্সিং সেক্টরের ক্ষেত্রে। ওকে, মোতাহার থেকে শুনতে আর চাইবো। মোতাহার, নার্সিং এ আসার পেছনের স্টোরিটা কি ছিল তোমার? নার্সিং আসার পেছনে আমার ততটা ইচ্ছে ছিল না। আমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, মেডিকেলের জন্য আমার সর্বোচ্চ সবকিছু ছিল। বাট ওখানে আমার মামি ছিল, তিনি নার্স, উনি একজন নার্স আমার মামি। তো উনি আমাকে তখন যেহেতু বলেছিল যে এখানে দেওয়ার জন্য, আমি নাই করতাম যে নার্সিং এ তো ছেলেরা দিতেই পারে না। বাট উনি বললো যে না, নার্সিং এ ছেলেরা দিতে পারে। তখন আমি জানতাম না ওই মুহূর্তটাতে। তো উনি আবার বলছে, আবার উনি আবার আব্বুর সাথে বললাম আমি যে মোত্তাহারকে দেওয়ান এখানে চা ইয়া নার্সিং এর পরীক্ষা দেওয়ান, তো ও ভালো পারবে, যেহেতু মেডিকেলের প্রিপারেশন নেওয়া আছে। আমি রাজি হচ্ছিলাম না, না আমি দিব না, নার্সিং এ এটা মেয়েদের প্রফেশন, আমি দিব না, এটা কোনোভাবে হুম দেওয়া হুম যায় না। হুম। বাট ওরা জোরপূর্বক এক প্রকার জোরপূর্বক আমার আবেদন দেওয়ার জন্য তারা জোর করতেছিল যে না তুই কর, জাস্ট এক্সামটা দে, ভর্তি হওয়ার দরকার নাই। প্রথমে বলতেছিল ভর্তি হওয়ার তেমন দরকার নেই, জাস্ট এক্সামটা দে। তো আমি এক্সামটা দেওয়ার জন্য আবেদন করি, ততটা ইয়া ছিল না। আবেদন করার পরে আমি জাস্ট প্রিপারেশনটা নেই, যে দেখার জন্য প্রশ্ন দেখা, তখন তো ততটা বেশি পড়া হয় না। তো মামি এবং আব্বু সর্বপ্রথম আমাকে ইন্সপিরেশন দেয় যে nursing পড়ার জন্য। তো এখানে ওনারা আমাদেরকে কয়েকটা জিনিস বুঝে আমার, আমি তো এমনি তো দিতাম না এক্সাম, বাট ওনারা আমাকে বুঝায় যে এখান থেকে অনেক সেক্টরে যাওয়া যায়। যেমন নার্সিং হচ্ছে বাংলাদেশের সেকেন্ড গ্রেডের, বর্তমানে সেকেন্ড গ্রেডের একটা প্রফেশন, আর ডক্টর হচ্ছে ফার্স্ট গ্রেডের। তো আমি বেশি নিচে না, জাস্ট অল্প একটু নিচে আছি ডাক্তার থেকে। আর হচ্ছে অন্যান্য কান্ট্রিতে, যেমন আমি যদি বাইরের কান্ট্রিতে যেতে চাই, এখান থেকে অনেক সুযোগ আছে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন হুম হুম। দেশে যাওয়ার জন্য সুযোগ আছে এই নার্সিং থেকে। তার কারণে ওইখানে যদি যেতে পারি, তো অন্যান্য কান্ট্রিতে আবার নার্সিং এর যথেষ্ট বাংলাদেশ থেকে আরো বেশি সম্মান আছে, এবং ওইখানে ইনকাম সোর্স অনেক ভালো। এবং ফার্স্ট গ্রেড যতদূর জানি আমি, ইউএসএ বা ইউকে তে হচ্ছে ফার্স্ট গ্রেডের নার্সিংটা। এই আচ্ছা মোটিভেশন আচ্ছা। আমাকে ওনারা দিয়ে, তারপর থেকে আমি বুঝলাম না, আসলে এটাও ঠিক যে হেলথ কেয়ার সেক্টরে আছে, আবার পাশাপাশি ইনকাম সোর্সও ভালো, এবং প্রফেশনটা খারাপ না, ভালোই। তো তখন আমি এই তাদের ইন্সপিরেশনে আমি এক্সামের জন্য প্রিপারেশন করি। তারপর পাশাপাশি আমার আম্মু, কাকারা, আমার যারা কাকা, আমার কাকা আছে আমার, তিনজন কাকা। তো ওনারা আমাকে মোটিভেট করতো যে না তুই হেলথ কেয়ার সেক্টরে থাক, অবশ্যই দরকার নেই। তো আমার কাকা আবার ছিল যে ওষুধ কোম্পানিতে এমপিএইচ, এমপিও এমপিও হিসাবে আর কি। তো ওনারও হেলথ কেয়ার একটা সেক্টর করতো, আমার আব্বু হচ্ছে বিদ্যুৎ। তো একটা হেলথ কেয়ার সেক্টরে আছে পাশাপাশি। তো আমার মিলি বেশিরভাগই হেলথ কেয়ার সেক্টরে, এবং আমার মামি নার্স। তো অন্যান্য তো তারা আমাকে মোটিভেট ইন্সপায়ার করছে যে আমি হেলথ কেয়ার সেক্টরে যেন থাকি, যেভাবে হোক তারা চাচ্ছিল। তো অনেক সময় চাচ্ছিল যে আমাকে ইয়াতেও দেওয়ার জন্য, প্রাইভেট মেডিকেলও ভর্তি করাবে, বাট আমাদের আর্থিক সমস্যার কারণে প্রাইভেট মেডিকেলে পসিবল হয়নি। তো সেই জন্য তারা মোটিভেট করছে বেস্ট হবে আমার জন্য, তো আবার দেওয়ার জন্য। তারপর জাস্ট আবেদনটা করি, তারপর চান্স পাই, তারপর আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে। আমাদের একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, সম্ভবত জুনায়েদ জুনায়েদ তালহা, আমাদের একজন শিক্ষার্থী, সে জিজ্ঞেস করেছে তোমার টেস্ট স্কোর কত ছিল এবং মেরিট স্কোর টোটাল কত ছিল? আমার হচ্ছে 82, 82 ছিল, সারা বাংলাদেশে আচ্ছা। 82 ছিল। এবং আমার আমি বাংলাদেশে হচ্ছে 441তম হই সারা বাংলাদেশে, দুই ওকে। হাজার একুশ বাইশ সেশন, দুই হাজার আর একুশ বাইশ জিপিএ জিপিএ সহ তোমার কত ছিল? জিপিএ ছিল 9.5, 9.5 টোটাল। ওকে, ভেরি গুড। আচ্ছা, তুমি সম্ভবত আম, চন্দ্র সামির ভাইকে চেনো? সিলেট ওসমানীতে আছেন, সিনিয়র স্টাফ জি জি, নার্স। চন্দ্র, জি হ্যাঁ ওনাকে হ্যাঁ, চিনি। জি আচ্ছা, উনি হচ্ছে আমাদের বড় ভাই, আমাদের আইইউবিএটি নার্সিং গ্রাজুয়েট। ভাইয়া তোমার লাইভ দেখছে।
ওকে, সো আমি আরেকটা জিনিস বাইরে জানতে চাচ্ছি, বাইরে তুমি যে নার্সিং প্রফেশনে আসছো, আম, তোমার কি এরকম কখনো হেজিটেশন ফিল হয় কাউকে বলতে যে আমি নার্সিং এ পড়ি? দেখা গেছে তোমার অনেক ফ্রেন্ড হয়তো বিভিন্ন ভার্সিটিতে পড়ে বা মেডিকেলে পড়ে বা অনার্সে পড়ে বিভিন্ন প্রাইভেট বা পাবলিক ভার্সিটিতে। সো ডিড ইউ ফিল এনি হেজিটেশন? তুমি কাউকে নিজেকে অ্যাড্রেস করতে কি কোনো হেজিটেশন ফেস করো কিনা, এই জিনিসটা একটু আমাদের সাথে শেয়ার করো। আমি যখন প্রথমে চান্স পাই নার্সিং এ, তো চান্স পাওয়ার পর আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে আমাদের গ্রামে সবাই একটা আশা ছিল যে ও তার নার্সিং এ না মানে মেডিকেলে পড়বে। আমাদের গ্রামের একটা ইয়ে ছিল, আমার গ্রামের সবাই জানে যে ও তার মেডিকেলে পড়বে এবং প্রিপারেশন নিচ্ছে। মোটামুটি গ্রামে একটা সারা আছে যে আমি মেডিকেলে পড়বো। বাট আমি যখন নার্সিং এ ভর্তি হই, তারা জিজ্ঞাসা করে যে মোতাহার তুমি কোথায় চান্স পেয়েছো। তা আমি বললাম নার্সিং এ চান্স পেয়েছি। তো নার্সিং মানে এমন একটা কেমন একটা ভাব আর কি, এরকম ছিল তখন। আচ্ছা আচ্ছা। জিনিসটা খারাপ লাগতো নিজের মধ্যে। নার্সিং নামটা শোনার পরে তার মধ্যে কেমন যেন একটা মানে নর্মাল একটা মনে হইতেছিল তার। তো আমি তখন মন খারাপ হতো আমার, মানে এই বিষয়গুলো শুনা। বা অনেকেই বলতো নার্সিং এ কেন ভর্তি হয়েছি, বা প্রাইভেট মেডিকেলে কেন ভর্তি হলাম না, বা কোনো ইউনিভার্সিটিতে কেন ভর্তি হলাম না। অনেকেই কোয়েশ্চেনটা করতো ওই সময় ওই মুহূর্তে। বাট আমি তখন একটু ডিপ্রেশনে ছিলাম যে কেন নার্সিং আসলো, আমি কি আবার চলে যাবো কিনা। বা ওই মুহূর্তে আমার সুযোগ ছিল কয়েকটা ইউনিভার্সিটি দেওয়ার জন্য, উচ্চতর সুযোগ ছিল। বাট আমি, আমার আব্বু আম্মু এবং মামি না করতেছিল যে না, তুই নার্সিং থাকবে এবং নার্সিং থেকে ভালো কিছু করা সম্ভব। তুই দেখায় দে যারা নার্সিং কে এত মানে অবহেলা করতেছে, তুই জাস্ট তোর মতো মতো থেকে তুই দেখায় দে যে নার্সিং থেকে অনেক ভালো কিছু করা পসিবল। তখন থেকে আমি মানে ওনাদের মোটিভেশনে, ওনাদের ইন্সপাইরেশনে আমি তখন ভালো করে পড়াশোনা শুরু করি। এবং আমার বিভিন্ন এক্সট্রা অ্যাক্টিভিটিস এবং অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিস নার্সিং সম্পর্কে, আমি অনলাইনে বিভিন্ন গ্রুপ খুলি এবং বিভিন্ন গ্রুপে আমার আচ্ছা নার্সিং আচ্ছা। সম্পর্কে আমি ভালোভাবে পরিচিতি শুরু করি আমার নার্সিং প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি। জাস্ট আমি মোটিভেশনাল ওকে পোস্ট ওকে, দেওয়া শুরু করি ভেরি এবং গুড। একটা নার্সিং সম্পর্কে একটা গ্রুপ আছে। তো এভাবে যখন ইন্সপিরেশন দেয় তখন সবাই আমাকে জানতে, বিভিন্ন জুনিয়র যারা আছে এবং আমার ব্যাচমেট যারা আছে তারা জিজ্ঞাসা করতে থাকতো যে মোতাহার, তুই নার্সিং এর চান্স পেয়েছিস, নার্সিং তো আসলেই ভালো অনেক, তোদের কলেজ দেখলাম খুবই সুন্দর, তুই তো মেডিকেল সেক্টরে আসছিস, তো এখান থেকে কি ডাক্তার হওয়ার সুযোগ আছে কিনা। তো আমি প্রথমে জানতাম না ডাক্তার হওয়ার যে সুযোগ আছে, তারপর আমি জানতে পারি যে না, নার্সিং এও ডাক্তার হওয়ার সুযোগ আছে। বাট এটা এনপ্লেক্স আরএন দেওয়ার পরে, এনপ্লেক্স আরএন দেওয়ার পরে আমি যখন ইউএসএ তে যাব, তখন আমি ওইখানে আবার চাইলে আমি ডক্টরের পড়াও করতে পারি। তো নার্সিং থেকে এই সুযোগটা আছে। তো এই সম্পর্কে যখন আমি বিভিন্ন পোস্ট দিতে শুরু করি, বিভিন্ন ভিডিও বানাতে শুরু করি এক দুইটা, তারপর থেকে মানে সবাই বুঝে না নার্সিং এ তো অনেক কিছু করা সম্ভব এবং নার্সিং থেকে তো বিভিন্ন সেক্টরে যাওয়া যায়। আমি আমার বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে গিয়ে আড্ডা দেওয়ার স্থলে আমি বিভিন্ন ভাবে বলতাম যে নার্সিং থেকে যে যারা জেনারেল লাইনে পড়তেছে, ধরেন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়তেছে, তারা চাইলেও মেডিকেল সেক্টরে মুভ করতে পারবে না। তারা জেনারেল সেক্টরেই হয় বিসিএস বা অন্যান্য কোনো জবের জন্য প্রিপারেশন নিতে পারবে তারা, বা এক্সাম দিতে পারবে। কোনো চাইলে তারা নার্সিং বা মেডিকেল সেক্টরে আসতে পারবে না। বাট আমাদের এই নার্সিং প্রফেশন থেকে আমরা চাইলে আমাদের নার্সিং প্রফেশনও থাকতে পারি, পাশাপাশি আমরা চাইলে মুভ করতে পারি আর বিভিন্ন জবে বা বিসিএস ও দিতে পারি আমরা আমাদের এই নার্সিং প্রফেশন থেকে, যেটা তাদের জন্য খোলা নাই যারা জেনারেল ইউনিভার্সিটিতে পড়ে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি। এটা আবার আমাদের জন্য সুযোগ আছে। তারপর থেকে তারা বুঝতে শুরু করলো না, নার্সিং এ তো আসলেই দেওয়া যায়। তারপর থেকে এমন হয়েছে যে যারা সেকেন্ড টাইম দিছে, মানে সেকেন্ড টাইম নার্সিং এ প্রিপারেশন নিয়ে তারা সেকেন্ড টাইম আমার কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে তারা এক্সাম দিছে নার্সিং এ। এবং গ্রামের যারা আমাকে বলতো যে নার্সিং করছিস, বাট এখন তারা অনেক সম্মান করে যে না, আসলে মোতার নার্সিং করতেছে, খুবই ভালো। এই মুহূর্তে আমি মানে মানে এমন একটা পজিশন তৈরি হয়েছে এখন আমার, আমি প্রাউডলি বলতে পারি যে আই এম এ নার্স এন্ড আই এম প্রাউড টু বি এ নার্স। আমি এখন এই মুহূর্তে বলতে পারি প্রাউড টু বি, এখন কোনো হেজিটেশন হয় না আমার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মাহির ওর ইন্টারনেটে মেবি একটু প্রবলেম হয়েছে। আম, তো আমি হচ্ছে তোমার তোমার সাথে ডিসকাস কন্টিনিউ করছি। যেহেতু স্টুডেন্টরা অনেকে জিজ্ঞেস করতেছে যে তাদের প্রিপারেশন অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তারা অনেকদিন ধরেই প্রিপারেশন নিচ্ছে, বিভিন্ন এক্সামে পার্টিসিপেট করছে। আহ, শেষের দিকে যেটা হয় একটু স্ট্রেস ফিল হয় পরীক্ষার আগে। পরীক্ষার হলে তাদের করণীয় কি, তোমার কি মনে হয়? তোমার এক্সপেরিয়েন্স কি ছিল পরীক্ষার আগের দিন থেকে শুরু করে একদম পরীক্ষা কমপ্লিট হওয়া পর্যন্ত তাদের কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত, তোমার কি মনে হয়? আচ্ছা আচ্ছা, প্রথমে যারা এক্সাম দিবে, এক্সামের আগের দিনটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এক্সামের আগের দিন আমরা কি করি, সারা রাত্র প্যারা মানে অনেক পড়াশোনা করি এবং সকালে এক্সাম দিতে যাই।
বাট এই জিনিসটা হুম করা হুম। একদমই উচিত নয়। আগের দিন আমরা রাত 8টা 10টার মধ্যে আমরা ঘুমায় পড়লেই সবচেয়ে বেশি বেটার হয় এবং ভালো হয়। যে আগের দিন 8টা 10টা পর্যন্ত আমি একটা প্রিপারেশন দেখলাম, আর একদম ফ্রেশ একটা মাইন্ডে আমি ঘুম দিব। ফ্রেশ একটা মাইন্ডে যেমন আমার ভালো একটা ঘুম হয় রাতের বেলাটা, এবং সকালবেলা আমরা রওনা দিব এক্সামের জন্য। এক্সামের জন্য রওনা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আমাদের খাওয়া দাওয়া করে যেতে হবে। যদি খাওয়া দাওয়া করে না যায় তাহলে আমাদের গ্লুকোজ লেভেল কমে যাবে, আর গ্লুকোজ লেভেল কমে গেলে আমাদের এক্সামে মনও বসবে না। তো আমাদের অবশ্যই শরীরে গ্লুকোজ দরকার, কার্বোহাইড্রেট দরকার। যার জন্য আমরা সকালে অবশ্যই খাওয়া দাওয়া করে বের হবো। যারা জুনিয়র আছেন তো তারা অবশ্যই খাওয়া দাওয়া করে বের হতে হবে সকালে। আর এক্সামের দিন যখন আমরা গাড়ি দিয়ে যাই, আমরা কি করি, গাড়ি দিয়ে রওনা দিই, যেমন ট্রেনে বাসে বা সিএনজিতে করে আমরা যাই এক্সাম হলে। ওই মুহূর্তটা পড়ার কোনো দরকার নাই। আমি মনে করি, আমি কখনো পড়ি নাই ওই মুহূর্তটা, যে যেতে যেতে আমি বই নিয়ে নিয়ে পড়বো। তো এটা আসলে একটা স্ট্রেস তৈরি করে যে আমি আসলে পারবো না, আমার নিজের মধ্যে একটা কনফিডেন্ট থাকে না তখন। আমরা এরকম একটা কনফিডেন্ট নিয়ে যাবো যে আমি পারবো, যা যতটুকু করছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে থেকে আসলে আমি অবশ্যই পারবো, এর বাইরে থেকে আসলে ওটা কোনো ম্যাটার না। বাট আমি যতটুকু করছি এর মধ্যে দিয়ে আমার আসবে। ওই জাস্ট এক্সাম হলে যাওয়ার আগ পর্যন্ত পড়াটা কতটা দরকার এটা হয় না যতটুকু তো এক্সামের রাত পর্যন্ত আমি যতটুকু পড়া করবো, এরপরের দিন সকালে ঘুম থেকে উঠে এক্সামের জন্য যাবো একদম রিফ্রেশ একটা মাইন্ড নিয়ে। এবং আশেপাশে কে কি প্রিপারেশন নিল এগুলো আমরা শুনতে যাব না, যে এই বন্ধু এতটুকু প্রিপারেশন নিচ্ছে, ওই বন্ধু শেষ করে ফেলছে, বিভিন্ন বই শেষ করে ফেলছে, প্রায় 8 10টা বই শেষ করছে, এই করছে সেই করছে। ওইগুলোতে কোনো কানি দিব না, আমি কতটুকু করছি ওইটা আমার। অন্য কে কতটুকু করছে ওইটা দেখার কোনো দরকারই নেই। তারপরে যখন এক্সাম হলে যাব, অবশ্যই বর্তমান এমন একটা হয়েছে, সিচুয়েশন হয়েছে যে এক্সাম হলে যে 10 মিনিট লেটে গেলে সে মানে তাকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হয় না, প্রায় এমন হয়। আবার 10 মিনিট লেটে গেলে অনেক সময় গাড়ির জ্যাম থাকে, যেহেতু এক্সাম সারা বাংলাদেশ এক্সাম, সেহেতু রাস্তাঘাট প্রচুর জ্যাম থাকে। সেই জন্য আমরা চেষ্টা করবো এক্সাম হলে অন্তত 1 ঘন্টা আগে পৌঁছানোর জন্য। সেটা যেভাবে হোক 1 ঘন্টা আগে যেন আমি এক্সাম হলে থাকতে পারি, মাস্ট বি। যখন 1 ঘন্টা আগে এক্সাম হলে পৌঁছাবো তখন আমার মনটা একটু ভালো লাগবে যে না, আমি এক্সাম হলে পৌঁছাইছি, এখন যে কোনো সময় এক্সাম নেই, সমস্যা নাই। আমি আমার অ্যাডমিট কার্ড এবং যা যা দরকার হয় সাথে সবকিছু নিয়ে যাব। এবং কলম রাখবো, বল পেন, যেগুলা যেহেতু বল পেন দিয়ে করতে হয়, বৃত্ত ভরাট করতে হয়, সেই জন্য বল পেনটা রাখবো। এবং একদম রিফ্রেশ, মানে আমরা একটা বল পেন রাখবো না, অবশ্যই 3টা বল পেন রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ একটাতে কোনো প্রবলেম হলে যেন আরো বাকি 2টা বল পেন থাকে, এটাতে একটু মাথায় রাখতে হবে। আর বল পেনের জন্য আমি সাজেস্ট করবো যেন কোনো সাইন পেন না নেয়, সিগনেচার পেন অনেক সময় নিয়ে যায়, যেটা একদম ওএমআর এর ইপিঠ থেকে ওপিঠ মানে পর্যন্ত ছিদ্র হয়ে যায়, যেটা একটু মোটা কালির জন্য অনেক সময় অনেকে নেয়, যেটা খুবই বাজে একটা বিষয়। তো আমরা চেষ্টা করবো যে নর্মাল ম্যাটাডোর হাই স্কুল নাম সেই কলমটা, আমি ওইগুলো ইউজ করতাম তো ওই মুহূর্তটা ওএমআর করার জন্য, তো ওইটা নেওয়া যায়। এবং এক্সাম হলে পৌঁছানোর পরে আমরা যে এক্সাম হলে যাব, অবশ্যই এক্সাম হলে যাব, আমাদের সিট বের করবো, এগুলো আগে থেকে করে রাখবো। ভিতরে যাওয়ার পরে আমরা বসবো, আমাদের সিটটাতে বসবো, এবং আশেপাশে একটু গ্রিটিংস করতে পারি আমরা চাইলে, আশেপাশে কয়েকজনের সাথে যে হাই হ্যালো করতে পারি, কেমন আছো, এতটুকু। এর বাইরে যে তুমি কিরকম প্রিপারেশন নিচ্ছ, তুমি কি করছো, এগুলো আমাদের যাওয়ার দরকার নাই। যে আমরা কতটুকু প্রিপারেশন, তার প্রিপারেশন তার, আমার প্রিপারেশন আমার, ঠিক এভাবে। তারপরে আমরা এক্সাম শুরু হবে। এক্সামের সময় যখন এক্সামটা দিবে, আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুহূর্ত ওইটাই, যে আমরা সিরিয়াল নাম্বার এবং রুল নাম্বারটা এটা যেন পারফেক্টলি আমরা বসাতে পারি একদম ঠান্ডা মাথায়। যদি সিরিয়াল নাম্বার এবং রুল নাম্বার কোনো কারণে ভুল হয়, তাহলে আমাদের রেজাল্টটি মানে আমাদের ফেল দেখাবে, রেজাল্টই আসবে না আমাদের। তাহলে আমরা এত কষ্ট করে এক্সাম দিব, এত দূর দূর থেকে এসে, এবং সবকিছু আমাদের সবকিছু বিফলে যাবে যদি জাস্ট রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা সঠিক না হয়। তো এই এই 2টা জিনিস আমরা একদম ঠান্ডা মাথায় দেওয়ার পর থেকে যখন কোশ্চেনটা হাতে পাবো, তারপর আমরা এই কোশ্চেনে আমরা একদম প্রথম থেকে পড়া শুরু করবো, একদম ফার্স্ট থেকে শুরু করবো, আমরা মাঝখান থেকে ধরার দরকার নেই। ফার্স্ট থেকে শুরু করবো, যেটা পারবো এটা দাগাবো, যেটা পারবো না স্কিপ। জাস্ট আমরা প্রশ্ন দেখলে বলতে পারবো যে আমরা এটা পারি, এটা পারি না, এটা পারি, এটা পারি না। যেগুলো একদম 100% শিওর, জাস্ট আমি দাগায় যাবো। যেগুলো পারি না স্কিপ, পারি না স্কিপ, যেগুলো পারি এগুলো ভরাট করবো, বৃত্ত ভরাট করবো, জাস্ট বৃত্ত ভরাট করতে করতে যাবো। এই জিনিসটা মাথায় রাখলে আমি 10 নাম্বার দাগাচ্ছি, 10 নাম্বার বৃত্তটা কি ভরাট করতেছি কিনা। এমন অনেক হয় যে আমি 9 নাম্বার বৃত্ত ভরাট করলাম, 10-এর জায়গায় মানে 9, 9 তারপর 11-এর জায়গায় আমরা 10, এভাবে হুম করতে হুম। একশো সময় সিরিয়াল ব্রেক হয়ে গেছে আমাদের। এই সিরিয়ালের কারণে পুরো সিরিয়ালের সব কাটা, এমন হয় অনেক সময়। রাইট। জিনিসটা ঠান্ডা মাথায় রাখতে হবে, আমরা একটা স্কিপ করলাম, আমাদের ওই মার থেকে একটা স্কিপ করতে হবে। আমরা জাস্ট প্রশ্ন স্কিপ করলাম মানে ওই মার থেকে স্কিপ করলাম না, দেখা গেল আমাদের এই জিনিসটা কনফিউশন তৈরি হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে যেগুলা পারি 100% প্রায় প্রথম ধাপে আমরা প্রায় 60টার মতো ডিরেক্ট দাগায় ফেলতে পারি। যারা মোটামুটি হুম একটা হুম। প্রিপারেশন নেয় তারা 60টার মতো একদম ডিরেক্ট দাগায় ফেলে, যেগুলা একদম 100% শিওর। বাকি 40টা থাকে যেগুলো একটু কনফিউশন, কিছু কিছু থাকে 2টা কনফিউশন।
আমরা দুইটা জানি হবে না চারটা অপশনের মধ্যে, আর দুইটা জানি হতে পারে, এটা হবে না ওইটা হবে, ক হবে না খ হবে। এই মুহূর্তে কনফিউশনটা আমি মনে করবো, যেটা মনে হয় যে ক খ থেকে যেটা একটু সম্ভাবনা বেশি ওইটা দাগাই দিব, কারণ নার্সিং এর কোনো কাট মার্ক নেই। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট আমাদের, এটা মেডিকেলে এবং ডেন্টালে আছে। নার্সিং এর কোনো কাট মার্ক নেই, যার কারণে আমরা এই সবকিছু মানে দাগায় আসবো, কোনো কিছু বাদ রাখবো না, একটা সিঙ্গেল কোশ্চেন যেন বাদ না থাকে। তারপর আমরা যে বাকি 40টার মধ্যে যেগুলো কনফিউশন ছিল ওইগুলো এক এক করে দাগাতে থাকবো, এবং আমাদের চেষ্টা করবো যে 50 মিনিটের মধ্যে আমরা মোটামুটি ইয়াগুলো দাগাই ফেলতে। এরপরে যে বাকি 10টার মতো থাকবে, 10টা কোশ্চেন থাকবে যেগুলো একবারে আমার না জানা, যেমন আমি জানি না কখনো, হয়তো এমন থাকতে পারে অনেকে, জাস্ট আন্দাজে দাগাই দিয়ে আসছি, মানে যেগুলো আমার মনে হতে পারে ওইগুলো আমি জাস্ট আন্দাজে দাগাই দিয়ে আসছি, কারণ কোনো নেগেটিভ মার্কিং নাই, একটা বাদ দিই নাই। 40 মিনিটের মধ্যে এক্সাম আমি শেষ করে দিয়েছিলাম, ঠিক সবাই চেষ্টা করবে যেন 50 মিনিটের মধ্যে এক্সামটা শেষ হয়। এবং আশেপাশে কে ডাক দিল, পিছন থেকে অনেকে ডাকতে পারে, খুঁচা দিতে পারে যে ভাই এটা বলে দিস না, বা আপু এটা বলে দেন, কিন্তু কোনো দরকার নেই, আশেপাশে তাকানোর কোনো দরকার নেই। আমি মানে কে ডাকতেছে শুনবোই না, আমি আমার কোশ্চেনের দিকে নজর দিব। এবং যখন আমার এক্সাম শেষ হবে আমি রিল্যাক্স মুডে একটু থাকবো, এবং আমার সবকিছু ঠিক আছে কিনা দেখবো। এরপরও কোনো ভুল হলে অবশ্যই যারা পরীক্ষক আছে, পরীক্ষার ইনভিজিলেটর আছে, তাদের সাথে আমরা কথা বলবো যে এই একটা প্রবলেম হয়েছে, তাদের সাথে আমরা ডিসকাস করবো যদি প্রবলেম হয়। এভাবে আমরা এক্সামটা দিব এবং ঠান্ডা মাথায় বের হয়ে আসবো ইনশাল্লাহ, আল্লাহ বাকিটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা অনেকেই আবার জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে, সেটা মেবি আমাকে একটু বলতে হবে। আহ আর্মি নার্সিং কলেজ সম্পর্কে একজন প্রশ্ন করেছেন, আর্মি নার্সিং কলেজে কিভাবে প্রিপারেশন নিতে হবে। বেসিক্যালি এতক্ষণ মাহির এবং মোতাহের যে এই কথাগুলো বললো, আর্মি নার্সিং কলেজ বলেন, বিএসএমএমইউ বা জেনারেল বিএসসি ইন নার্সিং, একই প্রিপারেশন। আর ডিপ্লোমা ইন নার্সিং এর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জায়গা শুধুমাত্র সাধারণ বিজ্ঞান বা বেসিক বিজ্ঞান যেটা, সেখান থেকে প্রশ্ন হবে। এনিওয়ে, একজন জিজ্ঞেস করেছেন জান্নাত নামে, একটা দাগানোর পর যদি মনে হয় এটা ভুল, তখন কি করা উচিত? দুইটা দাগানো যাবে? তোমার উত্তর কি হবে এক্ষেত্রে? ভুলেও না, দুইটা দাগানোর কোনো অপশনই নাই। ভুল হয়েছে যেটা হয়েছে এটা নিয়ে আর যদি টেনশন করি তাহলে হবে না, যেটা ভুল হয়েছে এটা ভুল হয়ে গেছে, এটা কোনোভাবে সংশোধন করার ওয়ে নাই ওই মুহূর্তে। এই জন্য ভরাট করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমরা ভুল না করি। যেটা ভুল হয়েছে এটা নিয়ে যদি স্ট্রেস মানে আমরা টেনশন নেই যে এটা কেন ভুল হইলো, আমার তো একটা ভুল হয়ে গেলো, পারা পারা প্রশ্ন আমার ভুল হইলো, এটা যদি টেনশন করি তাহলে বাকি কোশ্চেন গুলো আমরা পারবো না। যেটা ভুল হয়েছে হয়েছে, সমস্যা নেই, একটা ভুল হইতেই পারে, কিন্তু বাকি আমার কাছে 99 আছে, আরো আরো 99টা কোশ্চেন আছে আমার হাতে, ওইগুলো থেকে আমরা ভালো করে চেষ্টা করবো। এটা যেটা ভুল হয়েছে এটা ভুল, এটা কিছু করার নাই, সংশোধন করার কোনো ওয়ে নাই। Okay, আরেকজন একটা প্রশ্ন করেছে, এটা হচ্ছে, প্রশ্নটা হলো, জাস্ট 1 মিনিট। এমন হয়েছিল যে আমার যখন একটা কোশ্চেন ভুল ছিল, তখন আমারও এমন হয়েছিল যে আমি একটা কোশ্চেন আমি পারতাম, জাস্ট আমি চোখের ভুলে খ নাম্বার দাগাইতে যে আমি গ নাম্বার দাগাই দিই চোখের ভুলে, জাস্ট আমি মানে তারপরে ভাবলাম কেন বলিল, আমি তারপর ওখানে ততটা প্যারা নেই নাই যে এটা কেন বলিল, আমি জাস্ট স্কিপ করছি। আমার কাছে আরো বাকি কোশ্চেন আছে, জাস্ট একটা না ভুল হয়েছে আমার, কিন্তু বাকিগুলো তো আছে, এগুলো টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। যারা একটু ভুল হ্যাঁ, হবে একটা অবশ্যই, দুইটা। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তো সেক্ষেত্রে যেটা ভুল হয়েছে সেটার জন্য আফসোস না করে আমরা সামনে আগে যাইতে হবে এবং সবগুলা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ট্রাই করতে হবে। আচ্ছা, মোহাম্মদ রাসেল কাদরি নামে একজন লিখেছেন, ওর সব প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সাধারণ জ্ঞান বা জিকে তে একটু সমস্যা আছে। এই 4 দিনে জিকে এর কোন বিষয়গুলা প্রাধান্য দিলে তার পরীক্ষায় জিকে অংশতে সে ভালো করতে পারবে? জিকের জন্য ফার্স্ট প্রাধান্য দিতে হবে হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের যত ইনফরমেশন আছে সেগুলো একটু দেখে ফেলবো আমরা, এমসিকিউ গুলো এবং খুঁটিনাটি যে ইনফরমেশন গুলো। এবং 2 নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নিব। তারপর 3 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে 3 নাম্বারের মধ্যে আসে বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক অবস্থা। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা থেকে খুব কম কোশ্চেন আছে, বাট মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দুইটা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি হবে। এবং ভৌগোলিক অবস্থা থেকে খুব কমই কোশ্চেন আছে, বাংলাদেশের ছোট জেলা বড় জেলা, বাংলাদেশের কতটা গ্রাম কতটা ইউনিয়ন, এগুলো বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলো করতে হবে। আর আন্তর্জাতিক লেভেলে পড়ার জন্য আমি সাজেস্ট করবো যে আহ, ইয়াটা প্রয়োজন, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা ইউটিউবে আমি যেভাবে পড়ছিলাম, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 5
মাসের, বিগত 5 মাসের এক্সাম থেকে নিয়ে এর বিগত 5 মাসের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়ার কোনো দরকার নেই। তোমরা যারা জুনিয়র আছো তারা এক্সাম দিবা, তারা হচ্ছে ইউটিউবে সার্চ দিবা কারেন্ট অ্যাফেয়ার্স, যেই মাসে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসের, তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাস 2024 এটা যখন সার্চ দিব তখন 10 মিনিটের বা 12 মিনিটের একটা ভিডিও আসবে। যে ভিডিও গুলোতে জাস্ট 50টা এমসিকিউ নিয়ে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম পেজের 50টা এমসিকিউ নিয়ে তারা আলোচনা করে। এই 50টা এমসিকিউ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমি নিজেও তিনটার মতো, প্রায় 3টা থেকে 4টা আমি মানে ওইখান থেকে জাস্ট কমন পাইছি বিগত 5 মাসের আমি পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর কি। আমি প্রায় 4টার মতো কোয়েশ্চেন কমন পেয়েছি। এটা অনেক ইফেক্টিভ ছিল। আর পাশাপাশি আর বেশি পড়ার কিছু দরকার নেই, বাংলাদেশ সম্পর্কে কিছু ধারণা থাকলেই হবে। আর আন্তর্জাতিক জাস্ট ইয়াটা পড়লেই চলবে, সাম্প্রতিক যে কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর বাইরে তেমন কোশ্চেন হয় না। এর বাইরে যেগুলা যেমন আহ ইয়ে আসে যে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে গানগুলো আছে, কিছু গান আছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটার গায়ককে এবং গীতিকার এইগুলাকে, এই সম্পর্কে কিছু কোয়েশ্চেন আসে, এগুলা অবশ্যই মুক্তিযুদ্ধ রিলেটেড এবং বাংলাদেশ রিলেটেড। এই জিনিসগুলো আমাদের জানতে হবে আর কি। এতটুকু, ওকে, এর বাইরে থ্যাংক তেমন ইউ মাহির। থ্যাংক ইউ আমার সময় মোতাহের। নেই। মাহির যুক্ত হয়েছে আমাদের সাথে। মাহির, ক্যান ইউ হিয়ার মি? ওকে, সো আমি একটু আবার মাহিরের কাছেই, সরি, মোতাহেরের কাছেই যাচ্ছি। মোতাহের, তুমি কি শুনতে পাচ্ছো? জি জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের আরেকটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে ইংরেজিতে কোন কোন বিষয়গুলো পড়বে, গ্রামারের কোন কোন টপিক গুলো, বা কোন প্রশ্নগুলো সে লাস্টের দিকে প্র্যাকটিস করতে পারে। ইংলিশের জন্য আমি সাজেস্ট করবো যে বিগত ইয়ারের যে ইংলিশ গুলো আছে, এমসিকিউ গুলো যেগুলো আসছে, বিগত প্রিভিয়াস 5 ইয়ারের নার্সিং যে ইংলিশ কোশ্চেন গুলো, ওইগুলো কমপ্লিট করার জন্য প্রথম দাবি থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইংলিশ যে মেডিকেলের কোশ্চেন কোনগুলো আসছে, মেডিকেলের ওইখান থেকে অনেক কমন পড়ে। মেডিকেলের যেগুলো আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ওইগুলো বিগত 5 ইয়ার বা 3 ইয়ার্স এর ইংলিশ এমসিকিউ গুলো আমরা দেখবো। তারপরে 3 নাম্বার হচ্ছে বিসিএস এর ইংলিশ কোশ্চেন, 10 থেকে নিয়ে 42 পর্যন্ত যে বিসিএস গুলো আছে, ওইগুলো আমি পড়ছিলাম সবগুলো। যেগুলো আছে এখান থেকে একদম হুবহু কমন আসে। এক আছে যে জাস্ট চেঞ্জ করে, যা চেঞ্জও করে না এখান থেকে। এমন হয় যে বিসিএস এর যে কোশ্চেন গুলো 10th বিসিএস থেকে নিয়ে 40th বিসিএস বা 42 বিসিএস পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে, ওইগুলোর মধ্যে হুবহু দিয়ে দেয়, অনেকগুলো প্রায় 4-5টা হুবহু দিয়ে দেয় এগুলা। এবার যদি বলি যে আমি যে ক্যাটাগরি ওয়াইজ যে কোন কোন টপিক থেকে আসতে পারে, ওই ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে টেন্স থেকে আসে। টেন্স থেকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কোনটা আসে, এরকম একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এটা কোন টেন্সে আছে, ওই টেন্সটা আমরা জানবো। তারপরে ভয়েস, যে নেরেশন, 4টা অপশন থাকবে এখানে, কোনটা অ্যাক্টিভ টু প্যাসিভ, একটা করে দেওয়া থাকবে ওখানে অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য। সিনোনিম অ্যান্টোনিম, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সিনোনিম অ্যান্টোনিম, ভয়েস, তারপর হচ্ছে টেন্স, এবং আরো আছে যে কোটেশন, একটা দুটা কোটেশন থাকে। তারপরে হচ্ছে নিচের আহ, এরকম থাকে যে কোন কোশ্চেনটা সঠিক, 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক, এগুলো আসে। আবার প্রিপোজিশন থেকে আসে। তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর হচ্ছে টেন্স, ভয়েস, ভয়েস, আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এই কয়টা জিনিসের উপর আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। আর হচ্ছে রাইট ফর্ম ভার্ব, যেটা আরো গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম ভার্ব থেকে মাস্ট বি 2টা কোশ্চেন থাকবে, এটা থাকেই রাইট ফর্ম ভার্ব থেকে, সিনোনিম থেকে। এতটুকু পড়লেই চলবে আপাতত, যেহেতু সময় অনেক অল্প, এতটুকু পড়লেই চলবে। আর প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন রিপিট করে নার্সিং। ওকে, থ্যাংক ইউ মুতাহের এগেন। আরেকজন স্টুডেন্ট জানতে চেয়েছে আহ, পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া যাবে এবং কি কি নিয়ে যাওয়া যাবে না, মেয়েদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। অনেকে বোরকা পরে, অনেকে হিজাব পরে বা নিকাব পরে, সেক্ষেত্রে তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? ছেলেদের ক্ষেত্রে প্রথমে বলি, যারা না, ওভারঅল ওভারঅল হচ্ছে আমরা কলম কলম নিতে, কলম এবং নেওয়া যাবে না কোনগুলো ওইটা বলি। নেওয়া তো যাবে কলম এবং আমাদের যে কাগজপত্র গুলো সংযুক্ত করা থাকে, যে কাগজপত্র নেওয়া যাবে, একটা ফাইল নিতে পারবো, আমাদের কাগজপত্র নিতে পারবো, কলম, রাবার পেন্সিল, এই কয়টা জিনিস নেওয়া লাগে। যদি রাবার পেন্সিলে ততটা গুরুত্বপূর্ণ কাজ নাই, তখন নেওয়া যায়। কিন্তু কোনো ডিভাইস নেওয়া যাবে না, ইলেকট্রনিক ডিভাইস, যেমন ঘড়ি, তারপরে বিশেষ করে স্মার্ট ওয়াচ যেগুলো আছে, স্মার্ট ওয়াচ নেওয়া যাবে না ভুলেও না। তারপরে কোনো ডিভাইস, তারপরে মোবাইল নিতে পারবো, বাট এক্সাম হলে আমাদের সামনে রেখে দিবে, মোবাইল জমা দিয়ে দিতে হয়।
মোবাইল আমাদের, যেহেতু আমরা চলাফেরা করি রাস্তাঘাটে, এক্সামের দিন যাবো, আমাদের কোনো বিপদ আপদ রাস্তাঘাটে হতে পারে, তো এইসবের জন্য মোবাইল আমরা নিতে পারবো, বাট সামনে জমা দিয়ে দিতে হবে আমাদের। সামনে আমরা জমা দিয়ে দিব টিচারদের কাছে। তো এই আর কি। আর হচ্ছে কানে কোনো ডিভাইস নেওয়া যাবে না, যে আমাদের হেডফোন নিয়ে গেলাম একটা, বা ব্লুটুথ, ওয়্যারলেস ব্লুটুথ নিয়ে গেলাম, এগুলো ভুলেও নেওয়া যাবে না। আর মেয়েদের ক্ষেত্রে বলি, আর ছেলেদের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ফর্মাল ড্রেস পরা। ফর্মাল ড্রেস মেনটেন করতে হবে আমাদের। ফর্মাল ড্রেস বলতে আমরা কোনো, যেমন বিভিন্ন স্টাইলিশ প্যান্ট বা শার্ট, এগুলো আমরা দরকার নেই। আমরা ফর্মাল শার্ট পরতে পারি, টি শার্টও পরতে পারি, বাট শার্ট পরলে বেটার হয়। একটা শার্ট পরলাম, জাস্ট ইনকো করার তেমন দরকার পড়ে না, একটা প্যান্ট পরলাম, জুতা পরলাম, শেষ, চলে গেলাম। ততটা গর্জিয়াস হওয়া দরকার নেই, আবার নর্মাল হওয়া দরকার নেই। একটা ফর্মাল ড্রেস আমরা যেগুলো মেনটেন করে চলে যাব। তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা হিজাব করতে পারে, বাট নিকাব যদি না পরে তাহলে বেটার হয়। কারণ নিকাবের ক্ষেত্রে হচ্ছে একটা প্রবলেম হয়, যে নিকাব যদি পরে থাকে টিচাররা সন্দেহ করে অনেক সময়। সন্দেহ করে যে আমরা কোনো কানের মধ্যে কোনো ব্লুটুথ, ওয়্যারলেস কোনো ব্লুটুথ আছে কিনা, এটা সন্দেহ করে অনেক সময় চেকিং করে আর কি। আমাদের হলে এরকম হয়েছিল যে কয়েকটা মেয়ে ছিল যারা নিকাব, প্রত্যেকের নিকাব খুলাইছে ওই মুহূর্তে। প্রত্যেকের নিকাব, নিকাব খুলে তারপর তাদেরকে চেক করা হয়েছে যে তাদের কানে কোনো ডিভাইস আছে কিনা। আর যাদের ছিল না, হিজাব ছিল না, তাদের তেমন প্রবলেম হয় না, জাস্ট ওনা ছিল তাদের। এই আর কি। নিকাব পড়তে, নিকাব না পড়াই ভালো। নিকাবের জায়গায় আমরা একটা কাজ করতে পারি, মাস্ক পড়তে পারি। যারা মেয়ে আছে তারা মাস্ক ইউজ করতে পারে, এটা বেটার হয়, সবচেয়ে ভালো হয়। আর যদি টিচাররা কোনো কারণে চেক করতে চায়, অবশ্যই তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যেতে হবে। এখানে কোনো ঝামেলা করার কোনো সুযোগই নেই ওই মুহূর্তে। Okay, thank you very much, Mutahir, once again. Mahir, welcome back. Can you hear me, Mahir? Mahir, microphone on করে। Okay. সরি ভাইয়া, আসলে Mahir, আমি আমার রুমে ওয়াইফাই একটু সমস্যা দিছিল, তো এই কারণে okay, I can understand. মোটামুটি বের হয়ে Okay, it's গেছি। okay. So তুমি যেহেতু ব্যাক করেছো, তোমার কাছে জিজ্ঞেস করেছো অনেকক্ষণ ধরে, মোতাহের অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়েছে। আমি তোমার থেকে জানতে চাইবো, যে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে নার্সিং এ ভর্তি পরীক্ষায় বিএসসি তে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে প্রশ্নগুলা, এগুলো দেখা যায় অনেক সময় একটু বেসিক লেভেল থেকে আসে, অনেক সময় ইন্টারমিডিয়েট লেভেল থেকে আসে। সেক্ষেত্রে এই 3-4 দিনে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য বিশেষ করে বিএসসি স্টুডেন্টরা কিভাবে প্রস্তুতি নিবে? আসলে লাস্ট মুহূর্তে আমি বলবো, বা আমি যেটা করছি যে নতুন করে কিছুই পড়ার দরকার নেই। আমি এতদিন যে বিষয়গুলো পড়ছি, অবশ্যই পড়ার সময় যে বিষয়গুলো আমার একটু কনফিউশন থাকতো বা মনে রাখতে সমস্যা হইতো, ওই বিষয়গুলা বিশেষ করে আমার ক্ষেত্রে আমি মার্কিং করে রাখতাম। যেগুলো আমার পরীক্ষার আগের মুহূর্তে, যেমন এখন 4 দিন সামনে আসছে, এখন তো আমার ইউজ করি বা পড়ার তো সময় নাই এখন। এখন আমাকে পড়তে হবে অনলি যেটুকু আমি হুম। মনে রাখতে পারতেছি না, বা যেটুকু আমার সমস্যা ছিল আমি সেরকম করে করতাম। সো আমি বলবো যে বিশেষ করে যদি আমি ইন্টার লেভেলের কথা বলি, যে কোর্সের গুলো, যেমন ইন্টার লেভেলের যদি বইগুলো আমি দেখতে যাই, দেখতে গেলে বিভিন্ন লাইন আছে যেগুলো হাইলাইট করে দেওয়া থাকে বইতে, বিশেষ করে কলার বোল্ড কালারে দেওয়া থাকে, ওই লাইনগুলো ইম্পর্টেন্ট। তারপরে যদি ইন্টার লেভেলের কথা বলি, কিছু কিছু লাইন আছে এরকম হাইলাইট করা থাকে, বা বোঝা যায় যে এই কোশ্চেন গুলা থেকে মানে এই লাইনগুলো থেকে কোশ্চেন আসার মতো পসিবিলিটি থাকে। এটা অবশ্যই যদি কেউ আগে থেকে পড়া থাকে, অবশ্যই তার এই বিষয়ের লাইনটা দাগানো থাকে এরকম। সো এখন মানে হিউজ পরিমাণে পড়ার কোনো দরকার নাই, বা পড়া মাথা নষ্ট করার সময়ও নাই, কারণ আর এখন যদি আমি সম্পূর্ণ করে পড়তে যাই তাহলে মনে হবে আমি তো কিছুই পারি না। আর এটা পরীক্ষার আগে হয় সবারই। যেমন এই জন্য আমি বলবো যে যে বিষয়গুলা কনফিউশন বা মনে হচ্ছে যে এগুলো তো আমি ভুলে গেছি, এগুলা এই জায়গাটা দেখা উচিত। তো আমার মনে হয় ওই জায়গায় জায়গায় এখন দেখা উচিত। এখন হিউজ পরিমাণে পড়ার সময় নেই। মাহির যেটা বলছি, যে নতুন কোনো টপিক আসলে দরকার নাই এই মুহূর্তটা। আমাদের নতুন টপিক আমরা ধরবোই না এই মুহূর্তে। আমরা জাস্ট যা যা পড়া আছে আমাদের, ওইগুলো জাস্ট একটু রিভাইজ দিতে পারি just এই মুহূর্তটা। এটাই সবচেয়ে বেস্ট হয়। নতুন কোনো টপিক ধরা না ধরলে ভালো হয়। আর নয় নতুন টপিক ধরবো আবার আগের গুলা ভুলে যাবো, এমন হবে আমাদের। মানে হ্যাঁ গুলাই হ্যাঁ, ফেলবো এটাই হয়। সবকিছু। নতুন গুলা ধরা দরকার নেই, যারা আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাহির অ্যান্ড মোতাহের। আরেকটা প্রশ্ন স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে যে, সেটা হচ্ছে, একটু খুঁজে বের করি, কিছুক্ষণ আগে দেখেছিলাম। এটা হলো গণিতের যে প্রশ্নগুলা, 10টা গণিত প্রশ্ন থাকে এমসিকিউ। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু বেসিক লেভেল থেকে প্রশ্নগুলো আসে। এখন গণিতের প্রশ্নগুলা তারা পরীক্ষার কোন টাইমটাতে অ্যান্সার করলে ভালো হয়? তোমাদের অভিজ্ঞতা শেয়ার করলে এটা হয়তো বা তাদেরকে হেল্প করবে। গণিতের ক্ষেত্রে আমি বলবো যে মাঝখানে পরীক্ষা যখন শুরু করলাম, তখন আমি যেগুলো একদম শর্ট কোশ্চেন, জাস্ট আমি দেখার সাথে সাথে আনসার করতে পারতেছি,
একদম মানে জাস্ট বেসিক লেভেলের যে কোশ্চেন গুলো ওইগুলো জাস্ট আমি নর্মালি অন্যান্য টপিকের আনসার করে ফেলবো। আর গণিত হচ্ছে মাঝামাঝি একটা টাইম, এটা লাস্টে দেওয়ার দরকার নাই, কারণ গণিত অতটা কঠিন হয় না, একদম বেসিক লেভেল থেকে আসে। 8 9 10 থেকে যে কোশ্চেন গুলো এগুলো আসে, যেমন আহ, বিভিন্ন ধরনের ওই যে জ্যামিতিক থেকে আসে, যেমন সূক্ষ্মকোণ স্থূলকোণ এইসব লেভেলের আসে, এবং এক্স এর মান বের করা। জাস্ট একটা ইকুয়েশন দেওয়া থাকে, ওই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মানটা বের করবো জাস্ট। এরকম একদম ইজি ইজি কোশ্চেন গুলো আসে, যেগুলোর জন্য ততটা কষ্ট হয় না যে আমাদের লাস্টে দিতে হবে, এরকম না। আমরা মাঝামাঝি আনসার করে ফেলতে পারি। গণিতের জন্য মাঝামাঝিটাই বেস্ট আমি মনে করি, প্রথম দিকে না করি। প্রথম দিকে জাস্ট যেগুলা এক কথায় উত্তর দেওয়া যায়, ওই এক কথায় উত্তরগুলো আমরা বাংলা বা অন্যান্য যে টপিক আছে দিয়ে ফেলবো, এবং মাঝামাঝি টাইমে আমরা গণিত ট্রান্সফার করে ফেলবো, এবং লাস্টের টাইমে আমরা যেগুলো পারি না ওইগুলা নিয়ে আমরা ডিসকাস করবো। মোতাহার ভাই যেটা বলছে ভাই এরকমই, যে কিছু কিছু ক্ষেত্রে আছে দেখা যায় যে অনেকেই বলে যে আগে বাংলা দাগাবা, আগে ম্যাথ দাগাবা না, তারপরে আগে অন্য সাবজেক্ট গুলো দাগাবা। কিন্তু বিষয়টা তো এরকম আমার মনে হয় না এরকম হওয়া উচিত, কারণ যেহেতু এই জায়গা কোশ্চেন আলাদা করে ওভাবে দেওয়া থাকে না সাবজেক্ট ওয়াইজ, সেহেতু আমার মনে হয় বা আমি যেটা করছি যে যে কোশ্চেন গুলো আমি প্রথমে পারছি, মানে আমি অল কোশ্চেনই দেখে গেছি, যে কোশ্চেন গুলো আমি পারছি মনে হচ্ছে যে আমি যে কোশ্চেন গুলো কনফার্ম একদম হবেই, ওই কোশ্চেন গুলো আমি একাধারে দাগাই গেছি, সেটা হোক ইংরেজি, সেটা হোক বাংলা, বা সেটা হোক ম্যাথ। ঠিক আছে, ওইভাবে স্পেসিফিক ভাবে কিছুই নাই, যেহেতু আমাদের হাতে সময় কম থাকে, 1 ঘন্টার ভিতরে আমাদের 100টি পূরণ করতে হয়, সেই হিসাবে আমি ওভাবে দাগাই গেছি, এবং যে কোশ্চেন গুলো মনে হচ্ছে যে একটু কনফিউশন আছে বা মনে হচ্ছে এটা একটু সময় লাগবে, ওই কোশ্চেন গুলো তখন একটু স্কিপ করে গেছি। পরে যখন দেখতেছি যে আমার যে কনফার্ম গুলো আমার দাগানো শেষ, বা এখন আমি একটু কঠিন গুলোর ক্ষেত্রে ফোকাস দিতে পারি, তখন আমি ওইদিকে গিয়ে ওইগুলো দাগাইতাম। এভাবে মূলত আমার মনে হয় এভাবে করা উচিত, তাহলে সময়ের সাথে সাথেও কমপ্লিট করা যায় এবং এইদিকে আমার কনফার্ম গুলোও দাগানো থাকে। আর যদি আমি ওভাবে সাবজেক্ট ওয়াইজ আগাই বা একটু করি, কঠিন গুলো আগে দেখি বা করি, এরকম তো বিষয়টা না। যেহেতু আমি ওখানে সব কোশ্চেন আনসার আমার দাগাতেই হবে, যেহেতু নেগেটিভ মার্কিং নাই, সেই হিসেবে আমি যেগুলো আগে পারি ইজিলি সবগুলোই আমার দাগানো উচিত। তারপরে যখন একটু সময় লাগবে বা দেখতেছি, তখন শেষের দিকে গিয়ে ওগুলো দাগানো উচিত। এভাবে করা উচিত। ওকে, থ্যাংক ইউ এগেন। আরেকটা প্রশ্ন আমি গ্রুপ থেকে পেয়েছি, এখানে লাইভে কমেন্টটা করা হয়নি যদিও। আমি জানতে চাচ্ছি যে অনেক শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষার হলে যে 1 ঘন্টার সময়, এই 1 ঘন্টার সময় সাইডম্যান মানে আশেপাশে নেইবার যারা আছে তাদের থেকে হেল্প নিতে চায়। এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখো? আসলে এটা এখানে যদি সাইড হেল্পের কথা বলা হয়, যদি বলি যে আমার সাইডে যে আছে ওর থেকে আমি হেল্প নিব, কিন্তু এটা তো ওভাবে সম্ভব হয় না। বরং ক্ষেত্রে যদি বলতে চাই, এক্ষেত্রে আমার টাইম আরো ওয়েস্ট হয়, কারণ ওর সাথে তো আমার সরাসরি হুবহু কোশ্চেন কখনোই মিলবে না। অবশ্যই সেট প্যাটার্ন আছে এবং সেট প্যাটার্ন অনুযায়ী আলাদা আলাদা কোশ্চেন থাকে। এখন ওর থেকে যদি আমার হেল্প পেতে হয়, সরাসরি মুখে আমার কোশ্চেনটা ওকে বলতে হবে, এবং ও যদি কোশ্চেনটা না দেখে থাকে তাহলে ওরও কুইজে অ্যান্সার বলতে হবে। এখন সেও কম্পিটিশনের জন্য আসছে, আমিও কম্পিটিশনের জন্য আসছি। এখন সে আমাকে হেল্প করবে এমনটা তাও না, সে তো আমাকে ভুলও বলতে পারে। রাইট। ঠিক আছে, যেহেতু ওরও চান্স ঠিক। পাওয়া দরকার বা আমারও চান্স পাওয়া দরকার, সেহেতু মনে হয় না যে ওর ক্ষেত্রে গিয়া বা ওর সাথে হেল্প নেওয়ার জন্য আমার টাইম ওয়েস্ট করা। এর থেকে বরঞ্চ আমি যদি মাথা ঠান্ডা রেখে এক একটা অপশন সুন্দর করে বাদ দিয়া ভাবি, মানে বুঝতে পারি যে কিছু কিছু যে এটা হবে না, এটা হবে না, এভাবে করে দেওয়াটা আমার মনে হয় বেটার অপশন। ওর থেকে হেল্প নিতে গেলে বরঞ্চ টাইম পাবো না, তখন নার্ভাস আরো বেশি হয়ে গেলে তখন অটোমেটিক খারাপ হুম হয়ে হুম। যাবে পুরো। আচ্ছা আচ্ছা, মোতাহেরের কোনো অভিমত আছে? তুমি কি কিছু অ্যাড করতে চাও এই ব্যাপারে? জি ভাই, প্রথমে হচ্ছে যে এখানে কোশ্চেন সেটই তো মিলবে না, তো কোশ্চেন জাস্ট আমি বলবো যে 10 নম্বর কোশ্চেন আনসারটা বলে দিতে, যে ক নাম্বার না খ নাম্বার, কোনো পসিবল নাই তাদের। কারো কোশ্চেনের সাথে কারো কোশ্চেনের সেটই মিলবে না। প্রথমে এটা আমরা কোশ্চেনটা বলবো, মায়ের যেটা বলবো যে আমাদের কোশ্চেন বলতে হবে। আর এই কোশ্চেন বলতে গেলে এমন হতে পারে গার্ড দেখতে পারে, যারা ইংরেজি রোডে আছে এখানে ভিতরে, তারা তো দেখবে, তারা একটা তাহলে তো হ্যারাসমেন্ট একটু করতে পারে সমস্যা। জামা দিতে পারে তারা। এবং আমরা ওকে। যে টাইম হয় যে কেউ কাউরে হেল্প করে না আসলে। সবাই চায় যে সে নিজে চান্স পেয়ে, কারণ এখানে সিট সংখ্যা অনেক কম। ছেলেদের ক্ষেত্রে তো আরো কম, আমাদের সময় ছিল 1200 সিট। তো 1200 সিটের মধ্যে ছেলে ছিল 10%, 10% মানে 120টা সিট। আমি যখন এক্সাম দিই, এমন হইতেছিল আমি যখন কোশ্চেন গুলো পাঠতেছিলাম, এক্সাম কোশ্চেন পাঠতেছি, আমি আনসার করতেছি, প্রায় আমি তখন অনুমান করতে পারছি আমার প্রায় 75+ হয়ে যাবে আমার আনসার। আমি এরকম একটা কনফিডেন্স এসে বলতে যে না, এখানে তো অনেক ভালো লাগতেছে, মেডিকেল ডেন্টাল দিয়েছি, বাট ওইখান থেকে এখানে অনেক সহজ ইজি। তো আমি যখন এটা ভাবতেছি, আমার মনের মধ্যে আরেকটা ফিল হচ্ছিল যে আমার কাছে সবগুলো সহজ মনে হইতেছে, তার মানে সবার কাছে সহজ মনে হইতেছে কোশ্চেন। তোমার কাছে সাহস থাকবে অবশ্যই। এর মধ্যে কোনোভাবে রাইট। পসিবল। বাট এমন হয়েছে যে
যেমন আমি বাসায় এসে কোশ্চেনও মিলাইছি, মিলানোর পরে আমি দেখি যে অনলাইন থেকে বিভিন্ন ভাবে কোশ্চেনের সোর্স মিলাই, এবং মিলানোর পরে দেখি যে আমার প্রায় 78টার মতো হয়। কিন্তু আর বাকি যে আন্দাজে দাগাইছিলাম কয়টা, ওইগুলো তো আমার মনেই নেই আমি কি দাগাইছি, মানে আন্দাজে দাগাই দিয়ে আসছি just। শেষ মুহূর্তে প্রায় 10টার মতো, এখান থেকে আরো 4টা হয়ে যায়। তারপরে 82 পাই আমি টোটাল টেস্ট স্কোর ছেলেদের জন্য। 82 পাওয়ার পরে সিলেট নার্সিং কলেজ চান্স হয়, যেটা আমার থার্ড চয়েস ছিল। আমি সাবজেক্ট কলেজ চয়েসের মধ্যে যে আমি ঢাকা নার্সিং কলেজ দিই, তারপরে দিয়ে হচ্ছে ময়মনসিংহ নার্সিং কলেজ, এবং 3 নম্বরে দিয়ে হচ্ছে সিলেট নার্সিং কলেজ। আর 3 নম্বরটাতে আলহামদুলিল্লাহ চান্স হয়েছে, বাকি দুইটাতে হয় নাই। যদিও আমি মাইগ্রেশন করি না, মাইগ্রেশন অপশন ছিল, মাইগ্রেশন করি নাই কারণ সিলেটের আবহাওয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অন্যান্য জায়গা থেকে ওই সময়টাতে, ভালো ছিল এই আর কি। ওকে, একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে যদি সে কোনো প্রশ্নের উত্তর না পারে সেক্ষেত্রে তার করণীয় কি? যদি সে কোনো কোয়েশ্চেনের উত্তর না পারে, অবভিয়াসলি আন্দাজি দিয়ে আসতে হবে। এমন হতে নেগেটিভ মার্কিং ওকে, সে তো। কাছাকাছি মাহির একটা অপশন মাহির এ ছিল ব্যাপারে কি বলবে? ভাই আমি আগেও যেটা বলছি এখন ওটাই বলবো যে ওরকম প্রথমে আমি যেগুলো কনফার্ম থাকবে ওগুলো সবই দাগাবো। তারপর সেকেন্ড লেভেলে আমার যে ম্যাথমেটিক টার্মস গুলো থাকবে বা যেগুলো একটু করলে আমি পারবো বা ভাবলে পারবো, ওইগুলো ভাবার পরেও যদি আমি দেখি কোনো কোশ্চেনের অ্যান্সার পারতেছি না বা একদমই আমার এই কোশ্চেন গুলো জানা নাই বা আমি কখনো দেখিও না এই ধরনের কোশ্চেন গুলা, তখন আমার মনে হয় যেহেতু নেগেটিভ মার্কিং নাই, আর অবশ্যই সেক্ষেত্রে আমরা দাগাই যাইতে পারি কারণ আমাদের পিছনে কোনো ভয় থাকে না মার্ক কাটার। সেই হিসাবে অবশ্যই নিজের বেসিক লেভেলে ভাবতে হবে, বা না ভেবলেও অনেক সময় অনেকেই এটা হইতে পারে এরকম এরকমই দেয়া হয়, কারণ এছাড়া তো কোনো ওয়ে থাকে না তো, এজন্য যেহেতু ওকে, নেগেটিভ আমি আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে এটা বলতে এটা সবচেয়ে ইজি। অনেকেরই দরকার এই জিনিসটা জানা। এটা হচ্ছে এবছর বিএসসি তে ডিপ্লোমা ইন নার্সিং এ বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে তোমাদের কি মনে হয়? তোমরা তো গতবার বা এর আগের বার পরীক্ষা দিয়েছো, কিরকম স্কোর থাকলে পরীক্ষায় 100-তে তারা মোটামুটি মেধা তালিকায় থাকতে পারবে? আরেকটা ব্যাপারে তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, এবছর কিন্তু জেলা কোঠা নেই। মানে জেলা ভিত্তিক একটা পার্সেন্টেজ থাকতো, এটা বাদ দেওয়া হয়েছে। তো এবছর যেহেতু সম্পূর্ণ মেধা তালিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে কত নম্বর পেলে 100-তে মোটামুটি একটা সেফ জোনে থাকা যাবে? যদি বিএসসি এর ক্ষেত্রে বলি, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে হচ্ছে ছেলেদের আর মেয়েদের অবশ্যই আলাদা হবে, কারণ ছেলেদের সিট সংখ্যা কম এবং মেয়েদের সিট সংখ্যা বেশি। তো ছেলেদের অবশ্যই অবশ্যই 85 প্লাস থাকতে হবে, 85 বা Okay. 82 আপ থাকতে হবে। 82 উপরে যদি না থাকে তাহলে চান্স হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে। অবশ্যই 80 উপরে থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে, যেহেতু সিট সংখ্যা অনেক কম এবং কম্পিটিশন অনেক বেশি। এবার প্রায় 4 লক্ষ, প্রায় 1.5 লক্ষের উপরে এক্সাম দিচ্ছে মানুষ টোটাল। আর মেয়েদের ক্ষেত্রে 78 প্লাস হলে যথেষ্ট, বা 76, 76 এও চান্স হয়, এমন হয়েছে আমাদের কলেজে আছে অনেকে। তো 76 এর উপরে যারা পাবে তারা আশা করা যায় যে মোটামুটি সেফ জোনে আছে। তারপরও যদি আরো একদম সেফটি কনফার্ম করতে চায় তাহলে অবশ্যই 80 প্লাস। 80 প্লাস হলে আমি ধরতে পারি যে কনফার্ম তার চান্স, যদি 80 প্লাস কোনো মেয়ে পায়। কিন্তু আর এইটটি ছেলেদের এইটটি ক্ষেত্রে পাওয়াটা তো অনেকের ক্ষেত্রে অনেকাংশেই টাফ। সো এইটটিটা পাওয়া অনেক চ্যালেঞ্জিং বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য। আমি কিছু তবে অ্যাড মোটামুটি করতে চাই তোমার ভাই। মনে হচ্ছে 75-এর উপরে থাকলেই তো মোটামুটি একটা সেফ জোন। তোমরা ডু এগ্রি উইথ দিস? 76 এর উপরে থাকলে সেফ জোনে আছে, তার চান্স পাওয়ার আচ্ছা, সম্ভাবনা প্রায় 90%। ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ক্ষেত্রে তোমাদের কোনো আইডিয়া আছে? যে ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের যে ফ্রেন্ড আছে, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তার মধ্যে দেখলাম যে আমরা প্রায় ডিপ্লোমাদের অনেক সময় একটু বেশি হাইও হয়, আবার অনেক সময় কমও হয়। এর মধ্যে যদি আমরা মাঝামাঝি বলি যে আনুমানিক, তাহলে প্রায় 72 প্লাস উপরে পাইলেই চলে। ডিপ্লোমার ক্ষেত্রে 72 এর উপরে পাইলে তাদের একটা সেফ জোন ধরা যায় যে তারা চান্স পেয়ে গেছে প্রায়। তাদের সিট সংখ্যা একটু বেশি, ডিপ্লোমাতে সিট সংখ্যা বেশি থেকে অনেক বেশি সিট, তার কারণে তারা একটু 70 উপরে পাইলেও চলে, তাদের অনেক সময় হয়ে যায় চান্স। আর যদি ভালো মার্ক পেতে ভালো কলেজ, Okay. আবার অনেক বিষয় আছে যে আমরা জাস্ট মার্ক পাইলাম চান্স পাইলাম, এটা বড় কথা না, ভালো কলেজে চান্স পাইলাম কিনা ওইটা অনেক একটা অনেক ম্যাটার করে। ওই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো যে হাইস্ট একটু ডেফিনেটলি, বেশি মার্ক। ডেফিনেটলি। হুম, হুম, হুম। ওকে মাহির, তুমি কিছু অ্যাড করবে মোতাহারের সাথে? মোতাহার যেটা বলছে এরকমই, আর বিশেষ ক্ষেত্রে যদি বলা হয় যে স্পেসিফিক এই ইয়ারে কত হতে পারে সেভাবে তো বলা সম্ভব হয় না এখন। মোতাহার ভাই যেরকম বলছে এরকমই এভারেজ হয়ে থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে বিগত ইয়ার গুলো যা আমি দেখেছি যে ওয়েটিং বলে একটা কথা থাকে, যে কিছু কিছু স্টুডেন্ট যে ভর্তি হয় না বা চান্স পাওয়ার পরে অন্য কোথাও চান্স পায় তখন অন্য কোথাও যায়, এরকম ক্ষেত্রে রেয়ারলি বা হয়ে থাকে একটু নিচে চলে আসে তখন মার্কটা। যেমন ছেলেদের ক্ষেত্রে 80 প্লাস থাকলে বা
গত ইয়ারটা যদি বিবেচনা করি, যেহেতু আমি গত ইয়ারে এক্সাম দিচ্ছি, সেহেতু যদি দেখি যে গত ইয়ারে আমি আমার ফ্রেন্ডের ভিতরে আমি দেখছি যে বিএসসি তে 78 বা 77 পেয়েও ওয়েটিং থেকে শেষের দিকে চান্স আসছে। এরকম হয়ে থাকে আর কি, যে কিছু কিছু যখন ভর্তি হয় না তখন। কিন্তু এভাবে এইটা ধরে তো পড়াশোনা করলে তার হবে না, অবশ্যই আমাদের টার্গেট রাখতে হবে ছেলেদের ক্ষেত্রে 80+ থাকতেই হবে। তারপরে আর মেয়েদের ক্ষেত্রে যদি বলা হয় 74+ বা 75+ থাকলে অবশ্যই যে মোটামুটি কনফার্ম থাকা যায় যে একটা সিট পাওয়া যাবে। এখন সেক্ষেত্রে ওয়েটিং থেকে মেয়েদের আবার একটু করে আসে মার্ক। একটা জিনিস এরকমই হয়ে থাকে, include খুব করতে যে চাই, ডিফারেন্স হয় তেমনটা না। ইনক্লুড করতে চাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যাদের জিপিএ কম তাদের ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক হ্যাঁ হ্যাঁ, আছে। জিপিএর একটা যাদের বিষয় আছে। জিপিএ কম তাদের আরেকটু বেশি পেতে হবে। আমরা 80 ধরে রাখছি, যারা ডেফিনেটলি, হ্যাঁ জিপিএ ডেফিনেটলি, বিকজ এবছর জিপিএ এসএসসি 25, ইন্টার 25, আগে বিশ হ্যাঁ, এবার তিরিশ তো ছিল, different। এবছর আবার 25 25। সেক্ষেত্রে জিপিএ যাদের কম তাদের আবার পরীক্ষায় একটু ভালো স্কোর তোলা টার্গেট রাখতে হবে ডেফিনেটলি। একটু বেশি থাকবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন পেয়েছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা হচ্ছে। আই হোপ এটা তাদের অনেক হেল্পফুল হবে তাদের জন্য যারা পরীক্ষা দিবে এবছর। কয়েকটা স্টুডেন্ট লিখেছে যে বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র থেকে কি ধরনের প্রশ্ন হয়। তোমরা যেহেতু রিসেন্টলি পরীক্ষা দিয়েছো, তোমাদের গত কয়েক বছর প্রশ্ন অ্যানালাইসিস করা আছে। সো বাংলা প্রথম পত্র থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, বা দ্বিতীয় পত্র থেকে, মেইনলি দ্বিতীয় পত্র থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, বাট প্রথম পত্র থেকে কোন জিনিসগুলো তাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা মনে করো? আপনি যেরকম বললেন ভাইয়া, বাংলা ক্ষেত্রে যদি বিবেচনা করা হয় তাহলে মেনলি কোশ্চেন সেকেন্ড পেপার থেকেই বেশি আসে। ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে ওইভাবে, যেমন কোনো একজন কবি পরিস্থিতির কথা যদি চিন্তা করি, যে কবি পরিস্থিতি হুম হুম আসতে হুম। পারে, কবি পরিস্থিতি থেকে কবির জন্মস্থান, বিশেষ করে কিছু বিখ্যাত কবি যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, এরকম কয়েকজন কবি আছে, এদের জন্মসালটা আমাদের দেখা উচিত, মৃত্যুসালটা বা কোথায় জন্মগ্রহণ করছে এগুলা। তারপরে আর যেগুলা বিশেষ করে আয়সা থাকে যদি বলি, ইয়াগুলা আপনার কি বলে, এদের জন্মস্থান বা এদের বিখ্যাত যে গ্রন্থগুলা বা বিখ্যাত যে রচনাগুলা কোনগুলা, এই এরকম ধরনের প্রশ্ন আসা থাকে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি বলা হয়। তারপরে আর একটা ধরনের কোশ্চেন আসে, যেমন ছদ্মনাম। ঠিক আছে, অনেক অনেক কবির বিভিন্ন ধরনের ছদ্মনাম থাকে, এদের ছদ্মনাম থেকে কিছু কিছু কোশ্চেন আসে থাকে, যেগুলো বিগত এর কোশ্চেন থেকে দেখা যায়। এক্ষেত্রে আমার মনে হয় যে যে গদ্যগুলা থাকে বাংলা ফার্স্ট পার্টে, ওরকম গদ্য থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না। বিশেষ করে এরকমই কবি পরিস্থিতি থেকে, কবি পরিস্থিতি, ছদ্মনাম, জন্ম, শান, বা কোথায় কি করছে, বা কোন বিখ্যাত গ্রন্থ, বা এটা কোন ধরনের লেখা, বা এটা কখন কোথায় বসে লিখছিল, এরকম ধরনের কোশ্চেন আসে থাকে। সেক্ষেত্রে কবি পরিস্থিতিটা একটু ভালো করে পড়া উচিত। তারপরে এই যে গ্রন্থগুলা, বিখ্যাত বিখ্যাত যেগুলো গ্রন্থ বিশেষ করে বিগত ইয়ারে যেরকম আসছে ওরকমই কোশ্চেন আসে থাকে। আর বিখ্যাত কয়েকটা পড়লে কমন পড়ে যায়, এখানে আহামরি আনকমন খুব একটা আসে না বিগত ইয়ার থেকে যা দেখা যায়। এই ইনক্লুড করতে ফার্স্ট। চাই যে বিখ্যাত, একমত, মাহির খুব ওকে। সুন্দর কথা বলছে। এর মধ্যে আমরা চাইলে বিখ্যাতর মধ্যে হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারপরে হচ্ছে কবি জসিমউদ্দিন, এই কয়েকজনের মাইকেল বেশি মধুসূদন আসে। দত্ত, তারপর স্বতন্ত্র চট্টোপাধ্যায়, এগুলা শরৎচন্দ্র থেকে বেশি। চট্টোপাধ্যায়, এই বিখ্যাত গ্রন্থগুলো এবং তাদের ছদ্মনাম আর হচ্ছে তাদের জন্মসাল। মৃত্যুসালটা তেমন আসে না, বাট জন্মসালটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই কয়টা যদি পাঁচটা করতে পারে, আর ব্যাকরণ হচ্ছে মেইন, আমাদের মেইন ফোকাস থাকবে ব্যাকরণে, আর বাকিটা এটা অপশনাল থাকবে, কিন্তু ব্যাকরণটা আমাদের মেইন। ওকে, আরো কয়েকজন স্টুডেন্ট অলরেডি, তোমরা এই দুইটা প্রশ্ন, সরি, এই প্রশ্নগুলো অলরেডি অ্যান্সার দিয়েছো দুইজন। পরীক্ষায় কি কি নিয়ে যেতে হবে, আম, মাহের কিছুক্ষণ আগে ছিল না, এই টাইমে মোতাহের বেশ সুন্দর করে ইনফরমেটিভ ওয়েতে আলোচনা করেছে পরীক্ষায় কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না, আর কিভাবে তারা ওএমআর এ বৃত্ত ভরাট করবে, এগুলো নিয়ে মোতাহের অলরেডি কিছু আলোচনা করেছে। যারা শুরুর দিকটা দেখেননি, আপনারা লাইভ শেষ হলে কাইন্ডলি আবার শুরু থেকে দেখবেন। আহ, একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য তারা কোন লেভেলের বইগুলা পড়বে, বা কোন ধরনের প্রশ্নগুলা এই কয়েকদিন রিভিউ করতে পারে। একটু কনফিউজড, কেউ বলছে এইচএসসি, কেউ বলছে এসএসসি লেভেলের। সেক্ষেত্রে তোমরা যেহেতু রিসেন্টলি এক্সাম দিয়েছো, তোমাদের এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে একটু জাস্ট 3 4 দিন পড়ার জন্য, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ভালো করার জন্য কি বিষয়গুলো তারা এখন রিভিউ করতে পারে? আমি বলবো যে আমার ক্ষেত্রে যে এখানে বেসিক বিজ্ঞান থেকে আসবে, বেসিক নলেজ থেকে আসবে। বিজ্ঞান যেখানে ফিজিক্স থেকে আলাদাভাবে আসবে, কেমিস্ট্রি থেকে আলাদাভাবে আসবে, এরকম না ততটা। জাস্ট একদম টোটাল বিজ্ঞান থেকে আসে বিসি তে এবং ডিপ্লোমাতে, এই দুইটা ক্ষেত্রে আমার জানা আছে। তো এখানে তেমন আসে না, যেমন
হার্টের হৃৎপিণ্ড সম্বন্ধে কথাবার্তা আসে, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কিছু কোশ্চেন আছে যেগুলো একদম 9-10 এর কোশ্চেন। ইন্টার লেভেল থেকে ততটা হার্ড কোশ্চেনে যায় না, যেমন আমরা ইন্টার লেভেলে প্রায় পড়ি ঘাস করি, তারপরে রুই মাছ, তো আরো অন্যান্য অনেক কঠিন কঠিন টপিক করি, বাট ওইগুলো থেকে কোনো কোশ্চেন আসে না দেখা যায়। তো যেমন বৈজ্ঞানিক নামগুলো আসে না, এমনকি বৈজ্ঞানিক নামও আসে না, শুধু মানুষের বৈজ্ঞানিক নামটা আমরা পড়তে পারি বা এক দুইটা রাখতে পারি, ওইগুলো আসে না। আমরা এসএসসি লেভেল থেকে এই কোশ্চেন গুলো করা হয় বিজ্ঞান বই থেকে, আমি মনে করি আর কি। আর আমাদের যতটুকু প্রিপারেশন আছে ততটুকু এখন চলবে, আর নতুন কোনো টপিক পড়ার দরকার নাই। তারপরও মাহির কিছু অ্যাড করতে পারো। আমি অ্যাড করতে চাই এই কথাটা, যেমন যদি ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজির কথা চিন্তা করি, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি যে মেডিকেলের ক্ষেত্রে যে বইগুলো আছে, হাজারি নাগের বই, তারপরে অন্য যে লেখকের রাইটারের যে বইগুলো আছে, ওই বইগুলার অধ্যায়ের শেষে, প্রতিটা অধ্যায়ের শেষে সারসংক্ষেপ হিসাবে কিছু কিছু কোশ্চেন দেয়া থাকে। ঠিক আছে, ওই কোশ্চেন গুলো বললে আমার মনে হয় না ভিতরে অতটা আর পড়া প্রয়োজন হয়। ওইগুলা যদি পড়ে, ওখানেই শর্ট কোশ্চেন দেয়া থাকে, এবং অতটা হার্ড লেভেলের তো কোশ্চেন এখান থেকে কখনোই আসে না, সেই হিসাবে ওখান থেকে পড়লেই আমার মনে হয় কমপ্লিট হয়। ওকে, সো মাহির এবং মোতাহার যেমনটা বলছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে আপনারা শুধুমাত্র বেসিক গুলাকেই ফোকাস করবেন, ডিপ বা মেডিকেল বা ভার্সিটি বা বুয়েটের মতো কোশ্চেন আসবে না নার্সিং এ নিশ্চয়ই। একদম বিজ্ঞানের জাস্ট বেসিক লেভেল থেকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রশ্ন হবে। ম্যাথ হুম হুম লেভেলের হুম। টার্ম গুলো অবশ্যই স্কিপ করা উচিত, কারণ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনো কোশ্চেন আসবেই না কখনো, বা কখনো লেভেলে আসেই না। দরকার নেই, এটা স্কিপ আচ্ছা, করাই জাস্ট উচিত। একটু সংক্ষেপে তোমরা দুইজনের যে কেউ একজন বলতে পারো যে একজন জানতে চেয়েছে ইংলিশের জন্য জাস্ট কোন কোন টপিক গুলা, একবার অলরেডি মোতাহের সম্ভবত বলেছে, ইংলিশের টপিক গুলা মাহিরের এক্সপিরিয়েন্স থেকে একটু আবার বলে দাও। যেহেতু কমেন্টে বারবার পাচ্ছি যে ইংলিশের কোন কোন টপিক গুলা শেষের দিকে তারা এখন একটু রিভিউ করতে পারে। আমি যেহেতু বিগত ইয়ারে পরীক্ষা দিচ্ছি, সেহেতু আমি বিগত ইয়ারের থেকে দেখেছি, বা তার থেকে আগেরও যে কোশ্চেন গুলো দেখেছি, ওখান থেকে দেখেছি যে বিগত ইয়ারের কোশ্চেন গুলো যদি আমি পড়ি, বিগত ইয়ারে যে কয়েক বছর, যেমন বিগত 5 ইয়ার বা 10 ইয়ারের কোশ্চেন গুলো যদি দেখি, ওখান থেকে কিছু কিছু কোশ্চেন একদম হুবহু কমন দেয়া থাকে। ওখান থেকে কিছু কিছু কোশ্চেন ওখানে ওই লেভেলে একদম হুবহু কোনো কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ না করে অনেক সময় দিয়ে দেয়। আর যদি আর কিছু কিছু কোশ্চেন একটু হার্ড থাকে, যেহেতু ইংরেজি, অবশ্যই কিছু কিছু হার্ড থাকবে। এখন সেই সূত্রে বিসিএস এর বিভিন্ন ছোট ছোট প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। ঠিক আছে, কিছু কিছু ছোট ছোট কোশ্চেনের জন্য, সিম্পল এক ধরনের কোশ্চেনের জন্য বইটা পাওয়া যায়। ওই বইটা বিশেষ করে আমি পড়ছিলাম তখন আর কি, ওখান থেকে হুবহু উঠাই দেয়। এক্ষেত্রে এই বইগুলা পড়া যায়। এখন ওভাবে আর সব 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 ধরনের গ্রামার থেকে তো কোশ্চেন আসে না, বিশেষ করে পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তারপরে পার্টস অফ এর ভিতরে নাউন প্রোনাউন এগুলা কোশ্চেন আসে থাকে। তারপরে বিসিএস এর কোশ্চেন দেখলে মূলত বোঝা যায় যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। আর বিগত ইয়ারে যেগুলো আছে এগুলো পড়লেই হয়ে যায়। ওভাবে আলাদাভাবে ইংরেজির জন্য এত ফোকাস দিয়ে পড়ার দরকার হয় না ডিপ লেভেলের গুলা। আর কিছু কিছু রুলস আছে, মনে করেন রুলস গুলো একটু দেখা 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 যায়, যেহেতু আমাদের এগুলো তো আগেই পড়া থাকে ইংরেজি, সেহেতু রুলস গুলা যদি একটু দেখা যায়, সেহেতু যদি একটু আনকমন কোশ্চেনও আসে, সেহেতু রুলস যদি আমাদের জানা থাকে, সেহেতু অ্যান্সার করা যায়। তারপর এরকম। আমি একটু আচ্ছা, বলি, আরেকটা তোমরা ছোট্ট বলছো, প্রশ্ন। আবার ওকে একটু ওকে, বলি হ্যাঁ যে মোতাহার তুমি কন্টিনিউ করো, হ্যাঁ নো প্রবলেম। যারা যে ইংলিশের জন্য বলতেছে, যারা একটু লাইভে লেটে জয়েন করছে, তাদের জন্য আমি আবার একটু বলি যে মায়ের যেটা বলছে খুব সুন্দর কথা বলছে, বাট এখানে ইংলিশের জন্য আমরা কয়েকটা টপিক বলতে পারি। যেমন এখানে মাত্র সময় 4 দিন, এই 4 দিনের মধ্যে আমাদের প্রিপারেশনটা গোছাতে হবে ইংলিশটা। এই 4 দিনের মধ্যে আমরা কি করতে হবে? 4 দিনের মধ্যে আমরা জাস্ট পার্টস অফ স্পিচ, প্রথমে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, এবং হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কিছু, সিনোনিম অ্যান্টোনিম। আর পাশাপাশি আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ গুলো আছে, ইংলিশের জন্য প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো দেখবো। আর বিসিএস এর গুলো যদি সম্ভব হয়, আমরা বেশিক্ষণ লাগে না পড়তে, জাস্ট 3-4 ঘন্টা পড়লেই যথেষ্ট। বিসিএস এর একদম 10 থেকে নিয়ে 40 পর্যন্ত, 10 বিসিএস থেকে 40 বিসিএস একসাথে দেওয়া থাকে, কিছু কিছু ইন্টারনেটও পাওয়া যায়, আবার বিভিন্ন বইও পাওয়া যায়। এগুলো যদি আমরা এতটুকু আমরা জাস্ট একটু দেখে ফেলতে পারি একবার, তো এখান থেকে প্রায় 4-5টা কমন থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। আমি পেয়েছিলাম Yeah. আজকে। আর অত ডিপ বিসিএস এর কোশ্চেন বলতে অত ডিপ লেভেলের কোশ্চেন গুলো দেখার প্রয়োজন হয় না, সিম্পল কোশ্চেন গুলো বুঝে বুঝে পড়লেই হয়ে যায়। যেহেতু বিসিএস এর কোশ্চেন, অনেক কোশ্চেন একটু ডিপে থাকে, সে তো ওরকম না পড়লে হয়। আর মোতাহারবার যে টপিকস গুলোর নাম বলছে, অবশ্যই মাস্ট এই টপিকস গুলা থেকে কোশ্চেন থাকেই, এবং বিগত ইয়ারে ছিল, এবং আশা করা যায় এরও মাস্ট থাকবে। সে তো ওই টপিকস গুলা ধরে ধরে বিগত ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়লেই হয়ে যায়।
আর এখন যেহেতু সময় আচ্ছা, না, সেহেতু থেকে রিপ্লাই করলে হ্যাঁ ভালো। হ্যাঁ, একজন স্টুডেন্ট কমেন্ট করেছে যে এক্সাম টাইমে যদি কারো প্যানিক অ্যাটাক হয় সেক্ষেত্রে কিভাবে সামাল দিব। এটা হচ্ছে আনাস নামে একজন স্টুডেন্ট কমেন্ট করেছে। আচ্ছা, আমাদের কোনো কমেন্ট আছে এ ব্যাপারে? তা যদি এখন এক্সাম হলে লেভেলটা তো একটু বুঝতে হবে। বেশি নিয়ে নেয় অনেকেই আমাদের। এক্সামের স্ট্রেসটা মাথায় নিতে পারে না, অনেকে ভয়ে অসুস্থ হয়ে যায় এমন পরীক্ষায় হয়েছে যে বা হচ্ছে পরীক্ষার আগে। যে এরকম আমি মেডিকেলের এক্ষেত্রে একটা তোমাদের এক্সাম, সাজেশন কি? যে হঠাৎ ঘেমে যায়, অনেক প্রচন্ড ঘেমে যায়, হাত ঘেমে যায়, মাথা ঘেমে যায়, মানে প্রচন্ড একদম ঘেমে এসে মানে নার্ভাস হয়ে যায় প্রচন্ড। ওই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একটা বোতল পানি রাখলে সবচেয়ে বেস্ট হয়। পানি, যেটা অনেক হেল্পফুল ওই মুহূর্তটা মাথাটা একটু ঠান্ডা করার জন্য। পানি খাওয়া যায়, ওই মুহূর্তে গলা শুকায় যায়, মানে শরীর ঘেমে যায়, শরীর থেকে যে পানি লস হয়, আমাদের শরীর থেকে যে ফ্লুইড লস হয়, তো ওইটার জন্য একটু পানি যদি আমরা খাই তাহলে আবার আমাদের ফ্লুইডটা মানে রিপিট হবে, রিপেয়ার হবে, এবং আমরা মনোযোগ আকর্ষণ করতে পারবো। এবং ওই মুহূর্তটা আমি মনে করি যে আমাদের স্ট্রেস নেওয়ার কোনো দরকার নাই। এক্সাম, নর্মাল এক্সাম আমি মনে করবো যে আমি বাসায় বসে এক্সাম দিচ্ছি, এবং আমাদের টাইম ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে একদম, মানে ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে, এতটা স্ট্রেস নেওয়ার দরকার নাই। এটা আমার কিছু না, জাস্ট নর্মাল এক্সাম, আমি যা পড়ছি ওইখানে জাস্ট আমি প্রুফ করবো যে আমি যা যা পারি, আমি জাস্ট আমি প্রুফ করার জন্য আমি এক্সামটাতে বসছি। ততটা প্রেশার নেওয়ার দরকার নেই। আর পানি রাখলে সবচেয়ে বেস্ট হয়, পানিটা যেন রাখে সবাই। এটা আমি সবার জন্য সাজেস্ট করবো, পানি অবশ্যই যেন রাখে সাথে, এটা লাগে পানি খাওয়ার জন্য। আমি মোতাহার ভাইয়ের সাথে একমত। অবশ্যই মোতাহার ভাই যে কথাগুলো বলছে অবশ্যই এটা রাইট, এবং পানি রাখা উচিত যেহেতু স্ট্রেস থাকে। আর আমি যদি বলি যে আপনি রিল্যাক্সে থাকবেন, সেটা আর বললেই আর এখন কিন্তু রিল্যাক্স। গরমকাল, so, এবং পরীক্ষার সেন্টার গুলোতে কোনো এসি থাকবে না, হয়তো ফ্যান থাকবে, এবং পরীক্ষা সকাল 10টা থেকে 11টা। সেক্ষেত্রে তোমাদের সাজেশন কি, তাদের কখন পরীক্ষার হলে যাওয়া উচিত বা সাথে কি কি রাখা উচিত, এটা একটু তোমরা আবার একটু রিভিউ করে দাও, অনেকে শেষে জয়েন হয়েছে। এই যেহেতু, ক্ষেত্রে আচ্ছা মাহির বলো। আচ্ছা বলো। আচ্ছা আমি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে এক্সাম হলে অবশ্যই 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে। আমি আগের দিন গিয়ে আমি কোনো জায়গায় থাকি ওইখানে নিয়ে কোনো একটা বাসা নিয়ে থাকলাম, অথবা আমি খুব ঘুরে চলে গেলাম, গিয়ে আমরা 1 ঘন্টা আগে, অবশ্যই এক্সাম যদি 10টায় হয় আমরা 9টার মধ্যে যেভাবে হোক আমরা এক্সাম হলে থাকবো। এবং প্রায় 15 মিনিট আগে, এক্সামের 15 থেকে আধা ঘন্টা আগে আমাদের ভিতরে প্রবেশ করতে দেয়, এর আগ পর্যন্ত আমরা গেট খুলে না। তো আমরা বাইরে দাঁড়ায় থাকবো, এবং গেট যখন খুলবে আমরা ভিতরে প্রবেশ করবো। ভিতরে প্রবেশ করার পরে আমরা এক্সাম হলে যাব, এক্সাম সেন্টার খুঁজে দ্রুত বের করব। যদি পরিচিত কেউ থাকে, যে আমি যদি না চিনি, অনেকে হয় যে দূরে কোথাও সিট পড়ছে সে চিনে না, অনেক দূরবর্তী জায়গা বা নতুন কোনো জায়গায় ঘুরে অভ্যাস নেই, বা ততটা থাকে না সবার, যেমন মেয়েরা যারা আছে তারা দূরে কোথাও একা একা যেতে পারে না। ওই ক্ষেত্রে সাজেস্ট করবো যে কোনো গার্ডিয়ান যেন নিয়ে যায় সাথে, যদি গার্ডিয়ান সাথে থাকে তাহলে হলের বিভিন্ন হল চিনতে সুবিধা হয়। তাছাড়া ওইখানে বিভিন্ন আনসার বা বিভিন্ন স্কাউটের বা অন্যান্য পুলিশ, তারা থাকবে এখানে, যাদের কাছে জিজ্ঞাসা করে করে আমরা হল বের করতে পারি। যেমন ঢাকাতে যাদের সিট পড়ে তাদের তো বিভিন্ন কলা ভবনে পড়ে, গণিত ভবনে পড়ে, ম্যাথ বিভিন্ন বিল্ডিং এ পড়ে, তো ওইগুলো আমরা অনেক সময় চিনি না যেহেতু এখানে যাই। ওইগুলো অবশ্যই বিভিন্ন পুলিশ যারা আছে, পুলিশ তাদের হেল্প নিবো, এবং যারা বিভিন্ন স্কাউটের থাকে অনেক সময়, তা তাদের কাছে আমরা হেল্প নিবো। যারা গার্ডিয়ান নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয়, যারা একটু চেনা জানা আছে, এত বেশি ভালো হবে আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহির, ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? না ভাই, মোতাহার ভাই যেরকম বলছে এরকমই করা উচিত। কারণ পরীক্ষার আগে যদি আমি অন্য কোথাও চলে যাই, বা বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ায় এখন দেখতে পাই যে এই বিগত বিসিএস যে এক্সাম গেল তখনও দেখছি, বা বিগত এক্সাম গুলো দেখছি যে অনেকে ঢুকতে পারে না, 1 মিনিটের জন্য ঢুকতে দেয় না, বা আমি ঢুকতে দিল কিন্তু তখন আমাদের যে পরিমাণে থাকবে, টেনশন থাকবে, বা তখন ভিতরে গিয়ে অবশ্যই অবশ্যই আমি পূরণ করতেও সমস্যা করবো, প্লাস আমি অ্যান্সারও করতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম হলে 1 ঘন্টা আগে কল সেন্টারে পৌঁছানো উচিত। যেহেতু অনেকে ঢাকায় সিট করলে তো অনেকে বাহির থেকে আসে, বা চেনা যায় না ওইভাবে, বা কোথায় কোথায় পড়লো। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। আর গার্জিয়ানের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই বিষয়ে অ্যালার্ট থাকা, তাদের একটু তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারে সে বিষয়ে হেল্প করলে আর আশা করি। যদি একদম বলে কিছু নিয়ে যাওয়ার কথা বলি, সেই ক্ষেত্রে আবারও বলবো যে 3টা কলম যেন নিয়ে যায়, 3টা বল পেন যেন সে সাথে রাখে, মাস্ট 3টা বল পেন রাখবে সাথে। আর হচ্ছে তার যে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, যা যা দরকার হয় ইনক্লুডেড করার দরকার, ওইগুলো লেখা থাকে প্রবেশপত্রের পিছনে, অ্যাডমিট কার্ডের পিছনে, ওইগুলো আমরা অবশ্যই নিয়ে যাব। যেন এগুলো আগের দিনই আমরা গুছিয়ে রাখবো, সবকিছু সবকিছু আমরা আগের দিন গুছিয়ে রাখবো, তারপরও আমরা সকালে আবার চেক করবো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, যেন একটা কোনো কিছু মিসিং হয়। যদি মিসিং হয় এটা আবার নিয়ে নিয়ে যাওয়া
তখন আবার এক্সাম দেওয়া কোনোভাবেই পসিবল হবে না। সেই জন্য আমরা আগের দিন রাতে সবকিছু রেডি করে রাখবো, গুছিয়ে রাখবো, এবং পরের দিন সকালে বের হওয়ার আগে অবশ্যই চেক করে আসবো। এবং এক্সামের দিন, যেটা আবারও বলতেছি, এটা তখনও বলছিলাম, খাওয়া দাওয়া করে বের হতে হবে। মাছ দিয়ে নাস্তা করে তারপরে বের হবো। অনেকে টেনশনে খেয়ে যায় না, আবার অনেকে বলে যে ডিম খাওয়া যায় না। একটা কুসংস্কার যেটা আমাদের সমাজে আছে, যে পরীক্ষার দিন ডিম খেয়ে গেলে নাকি এক্সাম খারাপ হয়। তো আমি বলবো যে না, ডিমের মধ্যে গ্লুকোজ আছে, ভালো। ডিম আরো খেয়ে যাওয়া উচিত সবার। একটা করে ডিম খেয়ে দিলে আমার এক্সামটা ভালো হবে আমার মনে হয়। তো ডিম বা গ্লুকোজ বাড়ানোর জন্য আমরা চাইলে একটা গ্লুকোজ স্যালাইনও আছে, ওই স্যালাইনটা আমরা খেতে পারি, যেন আমাদের গ্লুকোজ লেভেলটা ঠিক থাকে। আর নয়, গ্লুকোজ লেভেল কমে গেলে আমাদের মনোযোগটা নষ্ট হয়ে যায়, বা এক্সামের মধ্যে একটু প্যানিক হয়ে যায়, আমরা প্রচুর সে নাস্তা করে যাওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাহির এন্ড মোতাহের। আমরা লাইভের একদম শেষ জায়গাতে চলে আসছি। আমাদের অলরেডি 1 ঘন্টা থেকে একটু বেশি সময় হয়ে গিয়েছে। আমি জাস্ট আর 5 মিনিট সময় নিব তোমাদের থেকে। শেষ মুহূর্তে তোমরা তাদেরকে কি কি পরামর্শ দিবে? একদম ফাইনাল সাজেশন কি তোমাদের? প্রত্যেকের কাছ থেকে 2 মিনিট বা 1 মিনিট করে সময় নিতে যাচ্ছি। আচ্ছা, আমি বলি প্রথমে, যদি ফাইনাল সাজেশন বলি, আমি মোটামুটি বিএসসি নার্সিং দ্বিতীয় বর্ষে আছি সিলেট নার্সিং কলেজে। আমি যদি চান্স পাই, তোমরা যারা দেখতেছো লাইভটা, তোমরা অবশ্যই চান্স পাবে। আমি যদি চান্স পেতে পারি, আমি তো তোমাদের মতো স্টুডেন্ট। আমি তো আহামরি তেমন স্টুডেন্ট না, আমি অন্যান্য কান্ট্রি থেকে আসি না, বা আমি আহামরি একদম বড় লোক যে ততটা না। আমি একদম মধ্যবিত্ত ফ্যামিলির একজন স্টুডেন্ট, বা ফ্যামিলির একজন মানুষ। তো আমি যদি চান্স পেতে পারি এত জনের মধ্যে কম্পিটিশন করে, তো তোমরা কেন পাবা না? সবাই পাবা। কেউ কোনো ডিমোটিভেটেড হবা না, আর এক্সামের দিন কোনো প্যানিক হবা না। ডিরেক্ট যতটুকু মানে যা পড়ছি আলহামদুলিল্লাহ, যতটুকু পড়ছি ততটুকুর মধ্যে আমি আনসার করবো। আর নতুন কোনো কিছু দরকার নাই। এই 4 দিনের মধ্যে আমরা চাইলে একটা দুইটা ইনক্লুড করতে পারি, বাট এক্সামের আগের দিন কোনো কিছু করবো না আমরা তেমন। মানে নতুন কিছু না, জাস্ট রিভিশন। দিন সন্ধ্যা পর্যন্ত রিভিশন দিব। আর তাদের জন্য বলবো যে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ সবই পারে। এই তো জাস্ট আমি আমার মতো এক্সাম দিব। আরেকটা জিনিস খেয়াল রাখবো মাথার মধ্যে, যে আমি এক্সাম দিতেছি, আমারটা আমি বেস্ট, আমি ওইখানে আনসার করে আসবো। আমি বিগত 12 সাল পর্যন্ত যা পড়ছি ওইখানে সর্বোচ্চ দিয়ে ডেলিভার দিয়ে আসবো, যে আমার এই এক্সামটা আমার বেস্ট হতে হবে। এবং আমি যা পারি একদম ঠান্ডা মাথায় দিব। একটা ওএমআর যেন কোনো ভুল না হয়। রুল নাম্বার সিরিয়াল নাম্বার মাস্ট বি ফিল আপ করতে হবে একদম পারফেক্টলি, রুল নাম্বার সিরিয়াল নাম্বার। আর হচ্ছে এক্সামে আনসার করার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো যে সিরিয়াল মেনটেন হচ্ছে কিনা। আমি 1 নাম্বার আনসার করলাম, 2 নাম্বার করলাম, 3 নাম্বারটা আমি স্কিপ করলাম, কারণ আমি এটা পারি না। এই 3 নাম্বারটা আমি ওই মার থেকেও স্কিপ করতে হবে। অনেক সময় আমরা ওই মার থেকে স্কিপ করি না, বাট আমরা কোশ্চেন থেকে স্কিপ করলাম। এই যে ওই আমার 4 নাম্বারটা করলাম, 4 নাম্বারটা আনসার 3 নাম্বারে বসাই দিলাম। এটা এরকম অনেক হয়, যারা কান্নাকাটিও করে লাস্ট মুহূর্তে। তখন কোনো উপায় থাকে না। এই জন্য আমরা যখন কোশ্চেন থেকে একটা কোশ্চেন স্কিপ করব, আমরা ওই মার থেকেও একটা কোশ্চেন স্কিপ করব, বা নাম্বারটা মিলিয়ে নিব, যে পারফেক্টলি আমরা বসাচ্ছি কিনা, কয় জায়গায় খবর বসাচ্ছি না, কয় জায়গায় বসাচ্ছি। এগুলো আমরা জাস্ট দেখবো, একটু ঠান্ডা মাথায় দেখবো। আর আবারও বলবো, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ, যতটুকু প্রিপারেশন আছে তুমি বেস্ট প্রিপারেশন নিয়েছো, আর তোমারই চান্স হবে। এই যে তুমি লাইভটা দেখতেছো আজকে, তোমার চান্স 100% হবে, এতটুকু বিশ্বাস তুমি রাখো। এতটুকু কনফিডেন্স নিয়ে তুমি এক্সাম হলে যাও। আল্লাহ ভরসা বাকিটা। যা। ওকে, আমি মাহির থেকে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ মোতাহের, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মোতাহার ভাই যেরকম বললো বিষয়টা সেরকমই। আর বিশেষ করে আমাদের এই মুহূর্ত, যেহেতু আমাদের আর সামনে 4টা দিন আছে পরীক্ষার জন্য, সেহেতু আমাদের উচিত এই মুহূর্তে একটু খাওয়া দাওয়া ঠিক মতো করা। যেহেতু অনেকেই পরীক্ষার আগে খুব চাপের মধ্যে থাকে বা খুব টেনশন করে এই বিষয়টা নিয়ে, এই জন্য খাওয়া দাওয়া করে না। এ বিষয়ে আমাদের অভিভাবকদেরও একটু সতর্ক থাকতে হবে। যেহেতু তো অনেক কষ্ট করে পড়াশোনা করতেছে, এখন পড়াশোনা করে যদি লাস্ট মুহূর্তে সে অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো পরীক্ষা খারাপ হবে। সেই জন্য আমি সবাইকে বলবো যে খাওয়া দাওয়াটা ঠিক মতো মেনটেন করতে হবে। আর এমনটা ভাবার কখনোই দরকার নাই যে আমার যদি কোনোভাবে নার্সিং এর চান্স না হয়, আমার তো জীবন শেষ, বা আমি কোথায় যাব, এখন কি করব, এমনটা ভাবার কোনো দরকার নেই। এত প্যারা নেওয়ার কিছুই নাই। জাস্ট পরীক্ষা দিব, মনে করব যে আমি, মানে কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স লেভেল সব সময় আপ রাখতে হবে। যেহেতু পড়ছি, আমি তো নিজেকে বলবো যে বারবার যে আমি যা পড়ছি এখান থেকে পরীক্ষা হবে, আমার এক্সট্রা করে কোনো পড়তে হবে না, বা পড়ার কোনো বিষয় নাই এরকম। মানে এত প্যারা নিয়ে ভাবার কিছুই নাই, যা পড়ছি ওখান থেকেই বাঁচবে এবং ওখান থেকে আমি অ্যান্সার করে চান্স পাবো, এরকম সবসময় ভাবতে হবে। কোনো নেগেটিভ চিন্তা ভাবনা কখনোই, এই বিশেষ করে এই পরীক্ষার 2-4 দিন আগে এই ভাবনাটা আনা উচিত না। আর হয়তো মাঝে মধ্যে আসবে, কিন্তু সেই হিসাবে বা ফ্রেন্ডের থেকে ফোন দিয়ে শুনবে, বা অনেক ফ্রেন্ড বলবে যে আমার তো এটা কমপ্লিট, তুই কি এটা কমপ্লিট করেছিস, বা এরকম
কিছু কিছু ক্ষেত্রে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। সো এগুলা নিয়ে এত টেনশন করা কিছু নাই। আর যেরকম এক্সাম্পল দিল যে পরীক্ষার ক্ষেত্রে হয় কি, যে আমি একটা কোশ্চেন স্কিপ করলাম, পরে আমি ওইটা না দাগাই আমি অপশন ভুল করে আবার ওইটাই দাগাই দিলাম, এরকম হয়ে যায়। বিশেষ করে যদি এক্সাম্পল দিই, আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছিল। আমি একটা স্কিপ করে গেছি, কিন্তু আমি তো তখন বুঝতে পারি না যে আমি 4 নাম্বারটা স্কিপ করে গেছি, এখন আমার 5 নাম্বার দাগাইতে হবে। আমি কোশ্চেন দিয়ে ঠিকই গেছি, কিন্তু ওএমআর থেকে আমি কলম সরাই নাই, তখন আমি 4 নাম্বারই দাগাই দিয়েছি, এরকম হয়। তো এই বিষয়গুলো একটু সতর্ক থাকা উচিত, এরকমই। আর এত টেনশন দেওয়ার কিছুই নাই, সৃষ্টিকর্তার কৃপা অবশ্যই সবার হবে। ওকে, আর আমি থ্যাংক ইউ ভেরি আরেকটা মাচ। হ্যাঁ, ওকে মোতাহের, তুমি মেবি আরো কিছু অ্যাড করতে চাচ্ছো? তো আমি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা চান্স পাবে ইনশাল্লাহ, তোমরা বিশ্বাস রাখো তুমি চান্স পাবা। তুমি যে এই যে লাইভটা যারা দেখতেছো, যারা এক্সাম দিবা আগামী 4 তারিখ, তোমারই চান্স হবে ইনশাল্লাহ। আর তুমি যখন চান্স পাবা, যারা সিলেট নার্সিং কলেজে চান্স পাবা, সিলেট নার্সিং কলেজে আমি আছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই দেখা দেখা হবে তোমাদের সাথে। তোমাদের অগ্রিম অভিনন্দন জানাইলাম, সবাই অগ্রিম অভিনন্দন রইল সবার জন্য। তোমরা সিলেট নার্সিং কলেজে আসলে অবশ্যই আমার সাথে দেখা হবে, চেষ্টা করবা ঢাকার কোনো কলেজে থাকার জন্য, এটাই সবচেয়ে বেস্ট হয়। ঢাকা নার্সিং কলেজ, এমএনসি, ময়মনসিংহ নার্সিং কলেজ, রাজশাহী আমাদের সিলেট নার্সিং কলেজ, এগুলো সবগুলোই বেস্ট। এইগুলা ফার্স্ট ক্যাটাগরির কলেজ, এগুলা তোমরা আসতে পারো ইনশাল্লাহ। আর রুবেল ভাইকে অনেক ধন্যবাদ আজকে লাইভটা তো সুন্দরভাবে কন্টিনিউ করার জন্য। এবং রুবেল ভাই আছে বিদায় বা আমাদেরকে লাইভে আনছে বিদায় যারা স্টুডেন্ট আছে তারা এই বিষয় সম্পর্কে জানতে পারতেছে। তো রুবেল ভাই প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি। আর ভাইকে আশা করবো যারা চান্স পাবে, তারা যারা যারা আপনাকে জানাবে তাদেরকে নিয়ে যেন একটা লাইভ হয়, তাদেরকে নিয়ে যেন ভবিষ্যতে একটা লাইভ হবে। আর যারা চান্স পাবা, আশা করি রুবেল ভাই তোমাদের নিয়ে একটা রিডিংস করবে এবং তোমাদের নিয়ে একটা লাইভে আসবে হ্যাঁ, ইনশাল্লাহ। অবশ্যই আমাদের আর ধরো লাইভে যারা যুক্ত ছিল এবং যারা সরকারিতে চান্স পাবে, এবং তোমরা অবশ্যই থাকবা। তোমরা, আমি আসলে আরো 2-3 বছর আগে প্রচুর লাইভ করেছি কোভিড টাইমে। তখন আমি প্রতি উইকলি বা প্রতি 2-1 দিন পর পরই একটা করে লাইভ করতাম। সেখানে তোমাদের মতো যারা গভর্নমেন্টে পড়তো তারা লাইভে আসতো, বা ভালো কলেজে যারা পড়ছে সবাই আসতো। তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে হেল্প করে আসছে। তো আমার একটা ছোট্ট প্রয়াস যে আমাদের ছোট ভাই বোন যারা নার্সিং এ আসতেছে তারা যেন, আসলে কেউ যদি হেল্প করতে আগায় না আসে, ছোট ভাই বোনেরা কার কাছে যাবে? তাই না বিষয়টা? তো আমাদের ছোট্ট অ্যাপ্রোচের কারণে যদি কারো একটা ভুল ধারণার পরিবর্তন হয় বা সে যদি উপকৃত হয়, সেটার দোয়া তুমি ইনশাল্লাহ তোমরা দুইজনই পাবা। এবং আমরা আমাদের প্রফেশনে যদি আরো ভালো স্টুডেন্ট আসে, আমাদের প্রফেশন আরো ডেভেলপমেন্ট হবে। তো এটাই বিশ্বাস। আর থ্যাংক ইউ সো মাচ মাহির এবং মোতাহের, তোমাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করো, এবং আম, শিক্ষার্থীদেরকে যারা ছোট ভাই বোন নার্সিং এ আসতে চায় তাদেরকে অবশ্যই হেল্প করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কোনো প্রোগ্রামে তোমাদের সাথে দেখা হবে। আজকে অলরেডি ইট ইজ 10:21, 10টা 31 বাজে, 21 বাজে অলরেডি। সো আর বেশি সময় নিব না। থ্যাংক ইউ সো মাচ। আবার কোনো প্রোগ্রামে তোমাদের সাথে যোগাযোগ হবে, কথা হবে। আর নার্সিং ভর্তি পরীক্ষার্থী যারা আছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর 3-4 দিন মাথা ঠান্ডা রেখে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, এবং অল দ্য বেস্ট ফর ইউ। ওকে, সো আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আসসালামু আল্লাহ হাফেজ।